নাম এবং পরিচয়টা আমরা একটু জানার চেষ্টা করি। আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নামটা হচ্ছে আকলিমা আক্তার। আকলিমা আক্তার। আকলিমা, বর্তমানে বয়স কত? 26 বছর। 26 বছর বয়স আপনার। জন্ম জেলা কোথায়? বাগেরহাট। বাগেরহাটে। লাখ লাখ শ্রোতা যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আজকের এই জীবনের গল্পটা শুধু আপনি না, সবাই মিলে আপনারা শোনেন। শুধু আপনি শুনবেন না, সাথে আরো 10 জনকে নিয়ে শুনবেন। ওকে, শুরু করি। আকলিমা, কোথা থেকে শুরু করবেন? একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে, আমাদের যেটা অনুষ্ঠানে হয় আর কি। ছোটবেলা থেকে যখন একটু করলাম নানুর মুখ থেকে, তারপরে মা খালাদের মুখ থেকে শুনেছি যে আমার মা নাকি আমাকে 3 মাসের গর্ভ অবস্থায় বাবার বাড়ি থেকে নানার বাড়িতে চলে আসে। ওকে, কেন চলে এসেছিল এটা কি জানা ছিল কারণটা? আমি শুনেছি। আচ্ছা, এই ফাঁকে আরেকটু বলে নেই যে ওনার মাও এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা চাইলে ওনার মার সঙ্গেও আমরা কথা বলতে পারি। আপনি আপনার নামটা একটু বলেন। আমার নাম তাসলিমা বেগম। উনি হচ্ছেন আকলিমার মা। তো আকলিমা যেটা বলছিল যে মানে 3 মাস পেটে রাখা অবস্থাতেই আপনি আপনার ভাইয়ের বাড়িতে চলে আসেন। কেন চলে আসেন? আমি চলে এসেছি, আমার নাবালক অবস্থায় আমার এক চাচাতো ভাই বিয়ে দিছিল। জি। কিছুদিন থাকার পরে তার প্যারালাইসিস হলো। তখন আমিও বুঝতে পারি নাই যে আমার ওই বাচ্চাটা পেটে, তখন আমিও অসুস্থ। সে প্যারালাইসিস হয়ে গেল, খাবার দিতে পারে না, তারও ওষুধের টাকা ম্যানেজ করতে পারি না। তখন আমিও মরার অবস্থায়, শুধু এনে বসে কান্নাকাটি করি যে আমি কি করব এখন। মানে ওনাকে পেটে নিয়ে চলাচল খুব মুশকিল হয়ে যাচ্ছে। মুশকিল হতো, উনি প্যারালাইজ ছিলেন। প্যারালাইসিসে পড়া, ওনারও আমি উঠতে নামাতে পারি না, বুঝি না। যে কারণে আপনাকে চলে আসতে হয়। এই কারণে আমি আর চলে আসতে হয়। ঠিক আছে আকলিমা, বলেন তারপরে আমার মা তো এখান থেকে চলে আসছে। আমাদের মামার বাড়ির অবস্থাও সেরকম ভালো না। মা মানুষের বাড়ি থেকে কাজ টাজ করতো। মামাও, তাকে কেউ কিষণও নিত না এমত অবস্থায়। মানে অত ভালো পারতো না সবার সাথে। আপনার কি মামা একটাই? একটা মামা। এইগুলো গল্পগুলো আপনি পরবর্তীতে বড় হয়ে শুনেছেন? বড় হয়ে শুনেছি। আচ্ছা, তো আপনার একেবারে ছোটবেলা যে মেমোরিগুলো আপনার আছে, যে কথাগুলো আপনার এখনো মনে আছে, সেখান থেকে আমরা শুনি। ছোটবেলা থেকে যতটুকু আমার মনে আছে, দেখতাম আমাদের খাওয়ান দিতে পারতো না মামা, মা, কেউ, সবাই অন্যের বাড়িতে কাজ করত। মামা ঢাকা চলে আসলো যে কিছু করা যায় কিনা। মামা মামির কোনো সন্তান ছিল না, আমাকেই ভালো জানতো, মেয়ের মতো দেখতো। আর বাবা কি, এইটাই আমি বুঝতাম না। আর চোখের সামনে তো দেখতাম, কিন্তু ওই যে আমার বাবা, এই জিনিসটা আমি কখনো বুঝতাম না। সবাই বলতো যে তুই স্কুলে আসতিস, তোর বাবা তোকে ধরে নিয়ে যাবে। আমাকে যদি ধরে নিয়ে যায় তো আমি কোথায় যাব? মাকে পাবো কোথায়? সবাইকে কোথায় পাবো? বাবা জিনিসটা আপনার কাছে ভীতিকর ছিল, ভয় পেতেন? ভয় পেতাম আমি। এই যখন বলতো, আমি স্কুল থেকে চিল্লাতে চিল্লাতে দৌড়ে চলে আসতাম। তো আমি বলতাম বাড়িতে এসে যে আমি আর কখনো স্কুলে যাব না। আমি যদি স্কুলে যাই তাহলে আমার সঙ্গে কাউরে যাইতে হবে। বড় খালা বলতো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, কারণ মা তো যাইতে পারতো না, মা তো অন্যের বাড়িতে কাজ করতো। তো আমার বড় খালাই আমাকে নিয়ে গেল। তো আমি জানলার কাছে বসতাম। আমার খালা জায়গায় বলে আসতো যে ওরে জানলার কাছে বসতে দিতে হবে, আমি যে সোজা থাকবো ও যাতে আমার দেখতে পারে। স্যারদেরও বলা আছে। পরে আমি জানলার কাছে বসতাম, আমার খালা কলা বাগানে বসে থাকতো, আর আমি তাকায় তাকায় দেখতাম যে আসে কিনা। তো স্যাররা বলতো যে মেয়ে স্কুলের ভিতরে ক্লাস করে আর খালা তার কলা বাগানে ক্লাস করতেছে। এই করতে করতে স্কুলে সাহস হলো, ভয় পেতাম না। তখন বুঝলাম যে সে বাবা তো মারাই গেছে, আর বাবা কেন আমাকে ধরে নিয়ে কি করবে। সাহস হলো। তো স্কুলে খুব ভালো ছিলাম, পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড এর ভিতরে থাকতাম। খাওন জোগানোরও কষ্ট ছিল, কারণ এমনও দিন গেছে যে একজনের খাবার 2-3 জন মিলে খাওয়া লাগছে। কেউ কিছু চাল দিত, তাই রান্না করে খাতো সবাই আর কি, ঠিক মতন খাওয়া হতো না। এই করে মা যখন দেখছে যে ওইখানে রিসে হচ্ছে না, পেটে ভাতে খাইয়ে 200-100 টাকা প্রথমে দিত, 500 মানুষের বাসায় কাজ করে। হ্যাঁ। তারপরে মামা বলল কি যে তুই ঢাকায় তোর ভাবি যে গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসে ঢুকে দেওয়া যায় কিনা। পরে মা ঢাকা আসলো, গার্মেন্টসে করলো, আমার ওই খালার কাছে রাখে আসলো। নানু ছিল, নানু দেখাশোনা করতো। 5 পরীক্ষা দিলাম। তার আগে আমার হাত ভেঙে গেছিল। আমি স্কুলে যখন খেলাধুলা করতে যাচ্ছি, ডান হাতটা ভেঙে গেছিল। তো আমি অনেক চিল্লাচ্ছি। পরে বাড়িতে নিয়ে আসতে কোনো অবস্থাতেই হয় না। পরে কারোর কাছ থেকে কিছু টাকা নিয়ে হাসপাতালে নিয়ে গেল। পরে বলল যে হাতটা এখান দিয়ে ভেঙে গেছে। সবাই কান্নাকাটি করতেছে যে খাবার জোগাতে পারি না, এখন কিভাবে চিকিৎসা করব।
তো মামার কাছে জানালো, তখন তো আর ফোনের যুগ ছিল না, চিঠি দিয়ে জানাতো, তাও তো অনেক সময় লাগে যেত। 5-6 দিন পরে মামা আবার একটা চিঠি লাগছে যে তো ওরে নিয়ে একটু ঢাকা আসো, দেখি কি করা যায়। আচ্ছা, তখন মামা আর মামি দুজনেই ঢাকাতে ছিল? ঢাকাতে ছিল। আচ্ছা, আমার বড় খালা ছিল আর আমার নানু ছিল। ও ওনাদের কাছে থেকে লেখাপড়া করতেন? লেখাপড়া করতেন। মাও তখন গার্মেন্টসে কাজ করতেন? গার্মেন্টসে কাজ করতেন। ওই সময়টাতে আপনি কোথায় কাজ করতেন? ওই সময় আমি কাজ করতাম বার্লিংটন গার্মেন্টস। এই যে কয় টাকা পেতেন মাসে? প্রথম যখন ঢুকলাম 300 টাকা বেতনে হেলপারিতে ঢুকলাম। আস্তে আস্তে বেতন হলো 400 টাকা। ওভার টাইম নিয়ে 600-700 টাকা উঠতাম, বাইরের কাছে দিতাম আইনে। তারপরে একদিনে দেখি কি ওই মেয়েটা হাত ভাঙ্গা গার্মেন্টস এর গেটে নিয়ে এসলো। সুপারভাইজার যাইয়ে বললো যে তাসলিমা, তোমার মেয়ে এরকমের গেটে আইছে, তোমাকে ডাকে। আচ্ছা, তখন আমি আসলাম দৌড় দিয়ে, একটু ফাঁকা, সেই ফাঁকায় দিয়ে দেখি কি যে ও তো আমার মেয়ে না, মানে শুকোই এরকমের হয়ে গেছে, হাত এরকম একখান ব্যাকাতে, মাথা এরকমের। তখন আমি চিনতে পারতেছি না। তখন আমি করলাম কি, আপনি মিথ্যে কথা বলেন কি, ও তো আমার মেয়ে না। কয় হ্যাঁ দেখো তোমার ভাই আছে কাছে। তখন আমি চলে গেলাম, গেলি আমারে কার্ড দিল, ছুটি দিল, আসলাম বাসায়। বাসায় আসার পরে ওরে নিয়ে আসলাম। এই ফাঁকে ওর বাবার কি অবস্থা? উনি তো প্যারালাইসিসের রোগী ছিলেন, যেটা সে অবস্থায় প্যারালাইসিসের রোগী, বয়স যখন ওই যে 4 বছর, তখন তো মারা গেল। উনি মারা গিয়েছেন এর মানে? ওনার কোনো সম্পদ টম্পদ কিছু দিয়ে যায়নি না? কিছু ছিল না? কিছু ছিল না, ওই যে কোনো মতে একটু ছিল, ওই যে তা ওই যে অন্য লোকেরা আর কি। আচ্ছা, ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা নিয়ে নিয়েছে কিছু টাকা দিয়ে আর কি, ওনার ট্রিটমেন্ট চলছে, ওনারা আর কি দলিল করে নিয়ে গেছে। আচ্ছা, তখন সে জায়গা যেয়ে তো আর আমার কোনো লাভ নেই। তো মেয়েকে নিয়ে আসলেন আপনি বাসায় অবস্থায়? তারপরে বাসায় নিয়ে আসলাম। তখন আমার ভাই বলে কি যে এইভাবে কতদিন যাবে, তোকে অন্য কোথাও বিয়ে দি। আপনাকে? হ্যাঁ। আমি কই কি ভাই, আমি বিয়ে আর বসবো না। এখন আমার আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, আমি এই বাচ্চাটা নিয়ে আমি বুকে করে থাকতে চাই, আমি আর কোথাও যাব না। আমি এটিও কোথাও গেলি যদি ও হাই ছাড়ে আল্লাহর আরশ পর্যন্ত কানবে, আমি কোথাও যাব না। তারপরে ভাই আমাকে দিয়ে কোনো প্রকারে পারলো না, ওইভাবে আর কি থাকলো। জি, হাত ভাঙা অবস্থায় আসলেন আপনি মায়ের কাছে। মায়ের কাছে আসলাম, মাকে দেখে তো আমি অনেক কান্নাকাটি শুরু করলাম। মা আমাকে নিয়ে বাসায় চলে আসলো। পরে মামা আর মামি পরামর্শ করতেছে যে আমাদের তো এখনো বেতন দিতে অনেক দেরি, তো এই অবস্থায় তো বাড়িতে অনেক দিন হয়েছে থাকছে, কোনো ট্রিটমেন্টই চলে নাই। তো এখন যদি আমরা সে বেতন পর্যন্ত অপেক্ষা করি তো বিষয়টা আরো জটিল হয়ে যাবে। তো দেখো কারোর কাছে কোনো টাকা পাও কিনা। বলে আমার খালু ফুটপাতে চার দোকান দেয়, তার কাছেও বলল। পরে সে 500 টাকা দিল। তো ডাক্তার বলল যে 500 টাকা নিয়ে আসছো, এক্সরে করতে করতেই তো 500 টাকা চলে যাবে। পরে আমার মামা বলল যে ই করো তো, ব্যথা টানানোর জন্য কিছু ওষুধ দাও, মেয়ে তো শুধু চিল্লায়, ব্যথা টানানোর জন্য ওষুধ দিল। আর এক্সরে করে পুরোপুরি শিওর হলো যে এটা ভেঙেই গেছে। পরে একটা দিয়ে দিল এইভাবে হাতটা রাখতে, যে কপাল ভালো হলে আস্তে আস্তে জোড়া লাগতে পারে। পরে আমার নানু বলল কি আমি ওকে নিয়ে দেশে চলে যাই, কত গাছটা আছে, দিলে নাকি হাত ভালো হয়, তো এটা দিয়ে আমি দেখি যে কি করা যায়। পরে আমার নানু আমাকে নিয়ে দেশে চলে আসছে, কি নতা টতা দিয়ে এখানে ভিজে টানা বেঁধে রাখতো। আস্তে আস্তে হাতটা ঠিক হয়েছে, কিন্তু পুরো ঠিক হয় না, এই হাতটা এখনো, মানে ওটা তো জোড়া লাগার মতো অবস্থা ছিল না, ট্রিটমেন্ট আসলে হয় নাই সেই অর্থে, যে কারণে এখনো ঝামেলা আছে। ওকে। হাত ভালো হলো, 5-এ পরীক্ষা দিলাম, কিন্তু তখনই সিন্টার পরীক্ষা শুরু হলো। প্রাইভেট পড়ার মতন কোনো সামর্থ্যই ছিল না, কারণ নিচে যতটুকুন পারতাম ততটুকুই পড়তাম। কিন্তু আমাদের এক স্যার ছিল যে ওরে যদি একটু পড়াই তাহলে ও একটু ভালো রেজাল্ট করতে পারবে, স্কুলেরও সুনাম হবে। তো স্যার আমাকে বিনা টাকায় প্রাইভেট পড়ালো। তখন আমি 5 মার্কের জন্য আর কি বৃত্তি পাইনি। ওকে। তারপরে রেজাল্ট বেরোনোর পরে 6-এ ভর্তি হয়েছি। এখন মা বলে কি দিয়ে আমি পড়াবো, আমি তো খাওয়ানি জোগাতে পারি না, তো তোমার পড়াশোনা কিভাবে করাবো। কিন্তু আমার মনে মনে একটা প্রতিজ্ঞা ছিল যে যত কষ্টই হোক না কেন আমি পড়াশোনা চালাই যাব। সবাই আমার জন্য কষ্ট করতেছে, আমি তাদের জন্য কিছু একটা করব, আমি বড় হয়ে সবাইকে দেখাবো। পরে মামা সবাই বলল যে হ্যাঁ, ও যখন পড়তে চাচ্ছে, পড়ার আগ্রহ আছে, তোকে ওকে পড়াই। তো আমি কখনো নতুন বই কিনে পড়তে পারতাম না, টাকা লাগবে। মানুষের পুরনো বই কিনে পড়তাম, কেউ খাতা কলম দিত। এই করে করে আর কি পড়াশোনা চালাই যায়। যখন 6-এ ভর্তি হলাম তখন মা একজনের কাছে বলে পুরনো বই কিনে দিল। কিন্তু এমন অবস্থায় গেছে যে মা খাতা কিনে দিতে পারে না, অন্য একজনের লিখে রাখছে, কিছু পাতা বাকি রয়েছে, ওই পৃষ্ঠায় আমি লিখছি। লিখে
এই করতে করতে 6 বছরও পার হয়ে গেছে। তখন আমি 7-এ উঠছি। 7-এ ওঠার পরে মা বলল কি যে কোনো অবস্থাতে তো পড়াশোনা চালানো সম্ভব হচ্ছে না। তো আমি ওই যে ক খ পরে যারা ভালো তাদের বললাম যে আমার কাছে প্রাইভেট পড়বা। তো তখন আমি তাদের পড়াতাম, 50 টাকা, 20 টাকা, 100 টাকা এরকম দিত। কতজন স্টুডেন্ট পড়াতেন এরকম? 5-6 জন পড়াতাম। তাদের দিয়ে যা হতো টুকটাক খাতা কলম এগুলো হয়ে যেত। এভাবে আর কি চললাম। এর ভিতরে আমার নানু মারা গেছে যখন আমার 10 বছর বয়স। ঢাকাতে বসেই মারা গেছে। এর ভিতরে আমার মামার একটা ছেলে হয়েছে। এই ছেলেটা নানু ঢাকা বসে পালতো। তো নানুর ডায়রিয়া হয়েছিল, বিনি চিকিৎসায় সে মারা গেছে। তখন আমরা সবাই মিলে ঢাকাতে আসছি, কিন্তু এমত অবস্থায় যে কোনো অবস্থাতে আমার নানুরে দেশে নিতে পারিনি, এই ঢাকাতেই মাটি দেওয়া লাগছে। আচ্ছা আচ্ছা। আমি যখন 8-এ উঠছি তখন আমার আশা ছিল যে 8-এও আমি ভালো একটা রেজাল্ট করব, কিন্তু 8-এ তো শুধু বীজগণিত, ইংলিশ, গ্রামার এগুলো কেউ যদি দেখায় না দেয় তাহলে তো কোনো অবস্থাতে পারা সম্ভব না। স্কুলে যতটুকুন করতাম ওইভাবেই পড়তাম, কিন্তু দেখতাম তো মাকেও বলতাম না যে মা আমাকে একটু প্রাইভেট পড়ান। দেখতামই তো যে সে খাবারই জোগাতে পারে না, তো আমার প্রাইভেট কিভাবে চালাবে। ওই সময়টাতে আপনার মা কোথায় থাকতো? গার্মেন্টসে কাজ করতো? গার্মেন্টসে কাজ করতো। তখনও কি বেতন বাড়েনি না? ওই 500-600 টাকা দিয়ে চলতো নাকি? ওই 500-600 টাকাই বেতন বাড়ে নাই। পরে তো অসুস্থ হলাম আমি। কি হলো আপনার? অ্যাপেন্ডিসাইটিস সমস্যা হলো, কিডনি। তারপরে হাতে নিডেল ঢুকলো। আচ্ছা। নিডেল ঢুকার পরে তখন এইরকম হলো, হাত কোনো ট্রিটমেন্ট নাই। তখন আমার বাড়ি পাঠাই দিল যে এনে থাইয়ে কি করবো। ওই সময়টাতেই? হ্যাঁ। ওকে। একে তো পড়াশোনার জন্য খরচ নাই, আর ওই সময় আপনার মাও অসুস্থ। আচ্ছা, তারপর কি হলো? তারপরে মাকে তো ঢাকা থেকে বাড়িতে পাঠাই দিল। এখন আমারও চিন্তা হচ্ছে যে কিভাবে মার চিকিৎসা করাবো আর কিভাবে আমি পড়াশোনা করব। ওধারে মার মুখের দিকে তাকালে সহ্য করতে পারতাম না যে কি করব কি। পরে সবাইরে বললাম, খালুরা ছিল তারাও ঢাকা থেকে কিছু টাকা উঠাই দিল, মামা কিছু দিল, আর গ্রামের থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে পরে মারে ট্রিটমেন্ট করলাম। তো পুরোপুরি সে ভালো হচ্ছিল না, আর ট্রিটমেন্টের আর কোনো ব্যবস্থাও করা হচ্ছিল না। যে টাকাটা ছিল তা দিয়েই কিছু ওষুধ টষুধ দিল। প্রিয় শ্রোতা, এখানে আপনাদেরকে একটা বিষয় একটু নোট করতে চাই। আজকে আপনারা আকলিমার জীবনের গল্প শুনছেন, এবং আকলিমার যে বলার স্টাইল বা থেমে থেমে বলা, আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। কজ কিছু কিছু গল্প থাকে যেটাতে আপনাদেরকে আমি বিশেষভাবে রিকোয়েস্ট করি, এবং সেখানে আপনারা নিশ্চিতভাবেই কিছু না কিছু পান হ্যালো 8920 থেকে। যে গল্পগুলোতে আমি সবাইকে রিকোয়েস্ট করি শুধুমাত্র আপনি না, সাথে আরো 10 জনকে শোনানোর জন্য, এবং সেই গল্পগুলো শুনে অনেকেই খুব সন্তুষ্ট চিত্তে ঘুমোতে যান, অনেকেই জীবনের অর্থ খুঁজে পান, অনেকেই হয়তো নতুন করে জীবনটাকে নিয়ে ভাবতে শুরু করেন। তো সেরকমই একটা গল্প আজকের এই জীবন গল্প। বলুন আকলিমা, তারপর কি হলো? তারপরে মা বলল যে এটা নিয়ে তুমি টেনশন করো না, আমার যা হয় তা হবে, আল্লাহ যদি আমার হায়াত দেয় তো আমি আস্তে আস্তে ভালো হয়ে যাব। আচ্ছা, এই এত কষ্ট পাচ্ছেন আপনি, মাও পারতেছে না, আপনি নিজেও টেনে টুনে কোন রকম পাশ করছেন, ভালোভাবে পড়াশোনা করার মতো কিছুই পাচ্ছেন না। একটা মানুষের পুরনো খাতা যেখানে লেখা আছে সেটার উপরে আপনি লিখছেন, এক সেট পুরনো বই পাচ্ছেন, তারপরেও পড়তে ইচ্ছা করতো কেন? পড়তে ইচ্ছা করতো যে আমাদের ফ্যামিলিটা সবাই আমার জন্য কষ্ট করে, তো আমি যত কষ্টই হোক না কেন পড়াশোনা করে কোনো একটা ভালো চাকরি করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য, যাতে এরকম আর কষ্ট করতে না হয়, তাদের জন্য আমি যাতে কিছু করতে পারি। এই স্বপ্নটা আপনার ছোটবেলা থেকেই মনের মধ্যে ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকে এই স্বপ্ন। যেভাবেই হোক না কেন মার মুখে হাসি ফোটাতে হবে, মামার মুখে হাসি ফোটাতে হবে, তাই কি? ওকে। এইরকম একটা স্বপ্নের পেছনে কিন্তু ওর মার একটা মারাত্মক রকমের স্যাক্রিফাইস। ছোট একটা বাচ্চা যাকে নিয়ে হয়তো সে একটা অন্য সংসার করতে পারত, সে বয়সটাও তার ছিল, কিন্তু সে সংসার করেনি এই কারণে যে এই মেয়েটাকে সে কোনোভাবেই কষ্ট দিতে চায়নি, এবং সে প্রথম দিকে তার যেরকম বলা সেই জায়গা থেকেই বলছিল যে আল্লাহ এটাকে খুব সহজভাবে নেবেন না। চিন্তা করে দেখুন, এবং সে আজ পর্যন্ত অবিবাহিত, শুধুমাত্র এই মেয়েটিকে নিয়ে তার স্বপ্ন, এবং মেয়েটিকে নিয়েই তার জীবন যুদ্ধ। আর ওদিকে ওই ছোট্ট মেয়েটি, যে গল্পটি আমরা এখানে শুনছি আকলিমা, তার জীবন যুদ্ধ হচ্ছে। যেভাবেই হোক, চেয়ে চিনতে যেভাবেই হোক না কেন একটু লেখাপড়া করে মার মুখে, মা যে কষ্টটা করে যাচ্ছে মার মুখে একটু হাসি ফোটাতে চাই। ওকে, বলুন তারপর। তারপরে যখন রাত হতো মা আমাকে জড়ায় ধরে না কাঁদতো যে এত কষ্ট, মানুষের ছেলে মেয়ে কিভাবে চলাফেরা করে, কত সুখে শান্তিতে থাকে, আমি আমার মেয়েটারে কিছুই দিতে পারতেছি না, কত কষ্ট। কিন্তু আমি মারে বলতাম, মা এখন কষ্ট করি, একদিন না একদিন আমাদের সুখ হবে, আমি চাই যে আমি ভালো পড়াশোনা করে আপনাদের মুখে হাসি ফুটাবো। তারপরে
এইটা পরীক্ষা দিলাম, যেরকম আশা করছিলাম সেরকম রেজাল্ট করতে পারি নাই, কারণ নিজের উদ্যোগ দিয়ে যতটুকুন পড়েছি ততটুকুনই রেজাল্ট হয়েছে। আমার পড়াশোনা এইভাবেই চলছে। মা 2-4 টাকা দিত, খালুরা দিত, ওই পাড়াপড়শিরা দিত, এভাবেই করে পড়াশোনা চালাই যাচ্ছিলাম। তো মা যখন একটু সুস্থ হলো তখন বলল যে বসে থাকে কি করব, সবারই তো অভাব অনটন, তো আমি দেখি কারোর বাড়ি কাজ করতে পারি কিনা। পরে তার পাশের বাড়ি তার এক চাচা ওই বাড়িতে কাজ করে, মাস গেলে 500 টাকা দেয়। এই সময়টাতে একটু এই প্রশ্নটা আমি করছি, আমি জানি উত্তরটা কি হবে, তারপরে ওর কাছ থেকে একটু শুনতে চাই। খাবার দাবারের তালিকাটা একটু শুনি তো। কি খেতেন? মাংস জুটতো মাসে বা বছরে? ওই মা যে বাড়িতে কাজ করত তারা যদি একটু রান্না করত মাকে দিত, মা সেই খাবারটা বাড়িতে নিয়ে আসতো। তাদের যেদিন ভালো লাগতো দিত, যেদিন ভালো লাগতো না দিত না। তো আমার আর একটা খালা ছিল, খালাকে নিয়ে মা আমি খাবারটা ভাগ করেই খাইতাম। আচ্ছা। তো নিজেদের এরকম কোনো সামর্থ্য ছিল না যে টাকা দিয়ে মাছ মাংস কিনে নিয়ে আসবো। ওকে, গল্পটা আসলে শুরু হয়েছে মাত্র, গল্পটা অনেক দূর যাবে এবং আশা করছি এত দূর পর্যন্ত আপনাদের সবাইকে আমরা পাবো একসাথে। তো হ্যাঁ, মা একটা বাসায় কাজ শুরু করলো 500 টাকা বেতনে। আপনি তখন 8 পাস করেছেন, তারপর? 8 পাস করছি। তখন মা 1 ক্লাস যাওয়ার পরেই মা বলতো যে তুমি পড়াশোনা ছাড়ি দাও, কিন্তু আমার তো ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে যত কষ্ট হোক আমি পড়াশোনা ছাড়বো না। মাকে বুঝাতাম, কিন্তু আমার বড় খালা আমার মাকে বেশি উৎসাহ দিত যে ও যখন পড়তে চাচ্ছে ওকে করিস না। আমার বড় খালা কিন্তু আমাদের দিকে তাকায় এখন পর্যন্ত বিয়ে করে নাই। বড় খালাও বিয়ে করেনি? বড় খালাও বিয়ে করে। কি করতো উনি? আমাদের দেখাশোনা করতো। দেখাশোনা বলতে কিভাবে দেখাশোনা করতো? কিছু করতো উনি? মা ওই যে মানুষের বাড়িতে কাজ করতো, উনি আপনাকে দেখাশোনা করতো? সে আমাকে দেখাশোনা করতো। আচ্ছা, তো আপনাকে দেখাশোনা করতে গিয়েই মূলত সে আর বিয়ে শাদী করেনি? হ্যাঁ। আপনার মাকে যেহেতু কাজ করতে হয় সুতরাং আপনাকে বাসায় এসে দেখাশোনা করতো? দেখাশোনা করে। আচ্ছা, তারপর? উৎসাহ দিত আপনাকে? উৎসাহ দিত যে তুমি পড়ো, সমস্যা নাই, মানুষ চেষ্টা করলে তো সবকিছুই করতে পারে। তারপরে আমি আবার পড়াশোনা শুরু করলাম। 9-এ যে 10-এ যখন উঠলাম, স্যাররা বলতো যে এ কি পাশ করতে পারবে, এই খাতা এই কলম ঠিক মতো লিখতে পারে না, খাতা কলমের অভাবে প্রাইভেটে পড়তেছে না। পরে সবাই বলতো যে দেখা যাক, কিন্তু মেয়েটার যখন এত আশা, তো টেস্টেও আমি অ্যালাউ হয়েছি। তো আমি এসএসসি পরীক্ষা দিতে গেলাম, তখন মা কিছুদিনের জন্য ছুটি নিল। আচ্ছা, তো এই যে এসএসসি পরীক্ষা দিতে গেলেন, এসএসসি তো ফর্ম ফিল আপের টাকা লাগে, মা কিছু দিল, তারপরে আমার মেজো খালু কিছু দিল, এটাও মানুষের কাছ থেকে ধার করে নিয়ে আসতো? মানুষের কাছ থেকে নিয়ে, ওই যে আর একটু মা হেল্প করলো, মা একটু দিল। এই টাকাটা দিয়ে পরে ফর্ম ফিল আপ করলাম। তবে যা সবার থেকে জানায় আমার থেকে একটু কনসিডার করছিল, একটু কম নিয়েছিল স্কুলে? হ্যাঁ, একটু কম নিয়েছিল। এই যে এই রকম একটা পরিবারে আপনি জন্ম নিয়েছেন, এবং আমাদের সমাজে কি হয়, এরকম পরিবারে নিলে বা বয়স একটু হয়ে গেলে কোনো রকম বিয়ে দিয়ে দেয়, 8-9-এ পড়ার সময় বিয়ে দিয়ে দেয়। আপনার পরিবার কি চাপ দিত আপনার উপরে, যেহেতু কোনোভাবেই সামাল দিতে পারছে? আমাকে এই কথাটা বলতো না, কারণ যেহেতু দেখছে যে আমার ভিতরে একটা আগ্রহ কাজ করছে, তখন এই কথাটা শুধু বলতো না যে বিয়ে দিয়ে দিব। আচ্ছা, তো এসএসসি পরীক্ষা আসলো, তারপর? এসএসসি পরীক্ষা আসলো, পরীক্ষা দিতে গেলাম। সবাই তো ভ্যানে যায়, আমরা কিছু দূর হাইটে যেতাম আমি আর মা। আমাদের ওইখানে একটা নদী আছে, নদী পার হয়ে মানে এতটুকু টাকা বাঁচাতেন? এতটুকুন টাকা বাঁচাতাম। তো 2টা পরীক্ষা হওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম। পরীক্ষার মাঝখানে আমার জ্বর হলো। পরে মা বলল যে একটু পরীক্ষার হলে যাবে, সেই ভ্যান ভাড়া দিতে পারি না এখন, তার ভিতরে আবার অসুস্থ হয়ে পড়লো। পরে কিছু টাকা দিয়ে আর কি ডাক্তার দেখালো, একটু 2-1টা ট্যাবলেট আনি দিল, তাই খাওয়ার পরে জ্বরটা একটু কমলো। পরীক্ষা দিলাম। পরীক্ষাগুলো খুব ভালো হচ্ছিল, কিন্তু বাংলা পরীক্ষার দিন সময়ও প্রায় শেষ, আমি খাতাগুলো রিভাইজ দিচ্ছিলাম। এর ভিতরে সামনের বেঞ্চে একটা মেয়ে বসে নকল করতেছে। টিউটর স্যার এসে সেই নকলটা ধরে এমন একটা ধমক দিল, আমার লেখাগুলো গ্রামার সাইডগুলো লিখছিলাম 2 পৃষ্ঠায়, তো কলমটা এমন ভাবে গেছে যে আমার পুরো পৃষ্ঠাটা 2টা পৃষ্ঠা ফুল কাটা হয়ে গেছে। মানে আপনি কলম দিয়ে ওখানে কোনো কিছু মার্ক করতে যাচ্ছিলেন, কিন্তু ধমকের চোটে কলমটা আসলে সোজা পথে না গিয়ে বাঁকা পথে গেছে, এবং এতে করে মনে হচ্ছে যেটা আপনি অ্যান্সার করেছেন ওটা আপনি নিজে কেটে দিয়েছি। হ্যাঁ। এটা কত মার্কের অ্যান্সার ছিল এরকম? এইটা ওইখানে 30-35 মার্কের অ্যান্সার। আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি পড়ালেখা ভালো করে আমার মার মুখে হাসি ফুটাবো, তাদের সবার কষ্টটাকে ভুলাই দেওয়ার জন্য এবং সবার মুখে হাসি ফুটানোর জন্য। জি।
আমার লেখা পুরো কমপ্লিট হয়ে গেছে, সময়ও নেই, মানে লেখাটাকে কমপ্লিট আমি রিভাইজ দিচ্ছিলাম, কিন্তু মত অবস্থায় আমার সামনে একটা মেয়ে নকল করছিল, কিন্তু তখন টিউনো স্যার চলে আসছে, টিউনো স্যারটাই ওই নকলটা ধরে ফেলছে। ওই মেয়েটাকে স্যার এমন ধমক দিল, মানে তখন গ্রামার সাইডটা আমি দেখতেছি, 2 পৃষ্ঠা নিয়ে এইভাবে খাতা মেলে গ্রামারটা দেখতেছি, তো আমার কলমটা এইভাবে টান চলে গেছে। আপনার এটা এমন ভাবে মার্কিং হয়ে গেছে যাতে করে বোঝা যায় যে উত্তরটা আপনি নিজেই কেটে দিয়েছেন। কেটে দিছি এইটাই বোঝা যাচ্ছে। আর তখন আমার সময়ও ছিল না যে আমি ওইখানে কিছু লিখে দেব, সময় শেষ, স্যাররা খাতাটা নিয়ে গেছে। দেখেন, না জানি টিউনো যিনি আছেন ওনারও তো কোনো অন্য ধরনের কোনো উদ্দেশ্য ছিল না, বাট এইখানে আমি একটা জিনিস সবাইকে বলতে চাই, বিশেষ করে শিক্ষক এবং টিউনো হোয়াটএভার যারা পরিদর্শক আছেন সবাইকে একটা কথা বলি, আপনি কারো প্রতি কোনো জাজমেন্টে যাচ্ছেন সেটা যেন অন্যকে পেনাল্টি না দেওয়া হয়। কারণ আমি এরকম একজন শিক্ষক পেয়েছিলাম, আমি নামটা মেনশন করবো না, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক, ভদ্রমহিলা আমি বলবো, উনি যখন পরীক্ষাতে গার্ড থাকতেন উনি একটু পর পর হাঁটতেন এবং কি সব জোরে জোরে কথা বলতেন, এত বেশি ডিস্টারবেন্স হতো যে কোশ্চেনে যখন অ্যান্সার করবো অ্যান্সারের জায়গা থেকে বারবার ওনার দিকে কনসেন্ট্রেশন সরে যেত। এক পর্যায়ে মনে হচ্ছিল যে ওনাকে ডেকে বলি যে ম্যাডাম আই এম ফিলিং ডিস্টার্ব, মানে অযৌক্তিক কিছু থাকে না যে উল্টাপাল্টা কথাবার্তা, হয়তো হ্যাঁ কি লিখছো, এগুলো তো পড়াইনি, এসবই লিখি, গরু মানুষ করতেছি, মানে দিস কাইন্ড অফ থিং। এটা আসলে বোঝা উচিত, বিশেষ করে এগুলো অনেক সময় আমাদের পরীক্ষায় আমরা যেটা পারি সেটার জায়গা থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যায়। চিন্তা করে দেখুন, ওর জায়গাটা থেকে একটা দুটো মার্কস কম পাওয়া মানে হচ্ছে কত বড় বিপদ। সবকিছু মিলিয়ে ওর সাথে কিন্তু ওর না, ওর পুরো পরিবারের ভবিষ্যৎ জড়িত। হ্যাঁ, তারপর কি হলো? পুরো গ্রামার তো জানেন ইটুটুতেই অনেক মার্ক, ওইখানেই 35-30 নাম্বার ছিল। তারপরে স্যাররা তো খাতা নিয়ে গেল এবং ডিউটিতে যে স্যার ছিল তারও পুলিশে আটকায় রাখলো। তো ওইখানে আমার আর কিছু করার থাকলো না, আমি মন খারাপ করে চলে আসলাম। তারপরও মনের বল ছেড়ে দিনে যে নিশ্চয়ই আমি পাশ করবই যদি স্যাররা একটু সহানুভূতি আমার দিকে দেখায়, কারণ এটা ক্রস চিহ্ন ছিল না, শুধু এইভাবে একটা টান ছিল। তো এই করতে করতে রেজাল্ট বেরোলো, কিন্তু কপাল আমার, সেটাও আমার কপাল খারাপ। আমি অঙ্ক, ইংলিশে, বিজ্ঞানে কিছুতেই ফেল করিনি, আমি সেই বাংলাতেই ফেল করছি। আহা, চিন্তা করে দেখুন, একটা ধমক আপনি পেনাল্টি দিলেন যাকে, তার পেছনের স্টুডেন্টের ভবিষ্যৎটাকে শেষ করে দিল। আপনি ওই 30 মার্কস পেলে আপনি পাশ করতেন, অবশ্যই পাশ করে যেতাম আমি। দেখেন, পরীক্ষার পরিদর্শক যারা তারা শুনছেন আজকের এই গল্পটা, আমি বিলিভ করি আজকের পর থেকে আপনারা হয়তো এই বিষয়টাতে একটু সতর্ক হবেন। প্লিজ, হ্যাঁ বলুন। তারপরে রেজাল্টটা পাইয়ে তো মানে আমাদের পরিবার এবং আমার যে আমি কিভাবে পড়াশোনা করে কিভাবে পরীক্ষা দিছি আর আমার রেজাল্ট এরকম হলো, আমার তো বিশ্বাস করারই কথা না। তখন সবার চোখে কান্না চলে আসলো যে কি হয়ে গেল। স্যাররাও কখনো বিশ্বাস করতে পারলো না যে এই মেয়েটা পরীক্ষায় ফেল করবে। পরে আমি স্যারের বিষয়টা খুলে বললাম যে স্যার এই একটা কাহিনী হয়েছে, এজন্য হয়তো আমার রেজাল্টটা এতই খারাপ হয়ে গেছে। পরে স্যাররা আমাকে সান্ত্বনা দিল যে আশা ছাড়িয়ে দিও না, তুমি পরবর্তীতে আবার পরীক্ষা দাও, তুমি খুব ভালো রেজাল্ট করবা। তারপরে সত্যি খুব খারাপ লাগলো, এটা খারাপ লাগারই বিষয় যে সবার পরীক্ষার সাথে, সবার জীবনের সাথে আমার জীবনটা তো মেলে না। আমি কত কষ্টের মাঝে পরীক্ষা দিছি, আর আমার এত দুর্ভাগ্য কপাল যে একটু সময় পাইলে হয়তো আমি ওইখানে লিখে দিতে পারতাম যে আমার প্রশ্নটা আমি কাটিনি, আমার কলমের দাগ পড়ে গেছে, প্রশ্নগুলো সঠিক। তো আমি তখন আবারও পড়াশোনা মনোযোগ হলাম, মাকেও বুঝালাম যে মা, ভুল মানুষেরই হয়, তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, আমি পরবর্তীতে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করব, আপনি সেই রেজাল্টটা পাইয়ে আপনি খুবই খুশি হবেন। তো আমি আবারও পরীক্ষা দিলাম, কিন্তু সেইখানে একটু বিষয় আছে যে আমি 3.99 পাইছি। 4 হয়নি? 4 হয়নি, 1 পয়েন্টের জন্য। 3.99 হলে 4 করে দেওয়ার কথা না? দেয় না। আমি জানি না, এরকম হলে তো 4 করে দেওয়ার কথা। ইফ ইট ইজ ওকে মেবি। ওটার জন্য আমার অনেক খারাপ লাগছে যে আমি নিশ্চয়ই আর একটু ভালো পড়লে কিংবা যদি আমি একটু কারো সাহায্য নিতে পারতাম, একটু প্রাইভেট পড়তাম, তাহলে নিশ্চয়ই আমি আরো অনেক ভালো রেজাল্ট করতে পারতাম। রাইট। এখন মা বলতেছে কি যে তোমারে আমি কিভাবে পড়াবো, আর পড়াশোনার খরচ চালানোর মতন সামর্থ্য নাই, তুমি আর পড়া লাগবে না, এই পর্যন্তই থাকো, ইন্টারমিডিয়েটে ভর্তি হবা, সেখানে তো অনেক খরচ,
তো আমি চুপচাপ বসে থাকছি আর চোখের পানি ঝরাচ্ছি যে আমার আশা ছিল আমি অনেক বড় কিছু একটা করব, কিন্তু আমার পড়ালেখা যদি এইখানেই অফ হয়ে যায় তো আমি কিভাবে অনেক বড় কিছু করে সবাইকে খুশি করব। অনেকক্ষণ ধরে ভাবতেছি, তখন আমার খালা আসছে। খালা এসে বলতেছে যে কি হয়েছে, তুমি খাওয়া দাওয়া করতেছো না, চুপচাপ করে বসে আছো, কি সমস্যা? তখন আমি তাকে জড়াই ধরে বলতেছি যে এমন একটা পজিশনে আসছি যে এখন আমার কিছুই করার নেই। মা আমাকে এই কথা বলছে যে আর পড়াশোনা করা লাগবে না, আমি কিভাবে তোমার খরচ চালাবো, ওদের সংসারের খরচ, পড়াশোনার খরচ, এটা তো আমার দ্বারা সম্ভব না, মানুষে কত দিবে। তো আন্টি বলল কি, তুমি দেখো অত বড় ক্লাসের কাউরে প্রাইভেট পড়াতে না পারলেও দেখো ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াতে পারো কিনা, নিজের খরচটা নিজে চালাতে পারো কিনা। আমি সবেমাত্র এসএসসি পাস করছি, আমার কাছে কি কেউ সহজে প্রাইভেট পড়ানোর জন্য দিবে? গ্রামের বাড়িতে কয়েকজনে বলল যে ঠিক আছে আমি পড়াবো, কিন্তু দিতে কত জানেন? মাত্র 100 টাকা 50 টাকা মাসে। তারপরও আমি হাল ছাড়ি দিনে যে আমার যত কষ্টই হোক আমি যদি 10টা প্রাইভেট পড়াতে পারি তাও কিছু টাকা তো আমার আসবে, সেটা দিয়ে আমি পড়াশোনা চালাই যাব। তো মাকে বললাম যে আমি প্রাইভেট পড়াই, আপনিও তো মানুষের বাড়িতে কাজ করতেছেন, খালুরা তো আছে, তো গ্রামের লোকজন আছে, সবাইকে বলবো যে আমার মতন এরকম অভাগা মেয়ে তো কেউ নাই, আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন আমি যাতে পড়াশোনাটা করতে পারি। পরে মা বললো কি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পড়াশোনা চালায় যাও। পরে আমি কলেজে ভর্তি হলাম, আমার এক ভাই গেল সাথে, মানে সেই ভাইয়াটা ছাড়ে বলল যে ওদের এই সমস্যা, তো ভর্তির জন্য যে টাকা লাগবে সেই টাকাতে কিছু কনসিডার করার জন্য। তারপরে স্যার সব কথা শুনে টুনে আমাকে ভর্তির জন্য কিছু টাকা কনসিডার করলো। আমি যে হাই স্কুলে পড়তাম ওই হাই স্কুলের দূর সম্পর্কের আমার এক মামা ছিল, সেও গেল, সবকিছু বলে টলে আসলো যে কলেজের যত ফিটি আছে না কেন সব সময়ের জন্য কিছু কনসিডার করার জন্য। পরে প্রিন্সিপাল স্যার এটাতে মত দিল যে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে করে আমি পড়াশোনা চালায় যাচ্ছি। মার সম্পর্কে কি যেন এক আত্মীয় হয়, তখন আমাকে বই কিনে দিছিল। 2007 সালে সিডর হলো না, ওই সিডরের সময় আমাদের ঘরের পিছনে একটা বিশাল একটা সিরেজ গাছ ছিল মামাদের। তো আমরা তো রাত্রে ঘুমায় রয়েছি, বাতাস এরকম, সবাই আমরা এক জায়গায় ঘুমায় আছি, তখন মামাও বাড়িতে গেছে, মামি ঢাকায় মামা বাড়িতে, কারণ মামা অসুস্থ ছিল, কুকচির গোড়ার রক শুকায় গেছিল, রক্ত চলাচল ছিল না। সিডরের সময় ওই গাছটা উল্টে আমাদের ঘরের উপরে পড়লো, একেবারে মাঝামাঝিতে এসে গাছটা পড়লো। সুপারি গাছ ছিল, নিম গাছ ছিল, সবগুলো আর কি পড়ছে। মরার উপর খাড়ার ঘা বোধহয় এটা কি বলে, বলুন। মামা সজাগ ছিল, আমি ঘুমাই গেছিলাম। মামা বলল যে তোমরা সবাই যে অবস্থায় আছো দরজা খুলে বেরোয় যাও, ঘরের উপরে গাছ পড়ছে। সামনের দরজা দিয়ে বেরোতে গেছি, দেখি ডালপালার পাতা সামনের দরজা দিয়ে বেরোতে পারতেছি না। পরে পিছনের দরজা দিয়ে বেরোলাম, কুনাকুনি দৌড় দিতে গেছি মামাকে ঘরের কাছে। তখন এইভাবে দৌড় দিতে গেছি, একটা নিম গাছ এসে সামনের উপরে পড়লো, তো চিক দিয়ে এই পাশ দিয়ে দৌড় দিছি। সবাই চলে গেছে, আমি আর মামা ভিতরে রয়েছি যে কিছু মাল জিনিস বের করা যায় কিনা। তারপরে দেখি ঘর মুড়মুড় করে এভাবে পড়ে যাচ্ছে। তারপরে মা চিক দিয়েছে যে ভাইজান আপনি মাল জিনিস যায় যাক, আপনি আমার মেয়েটারে নিয়ে তাড়াতাড়ি বেরোয় আসেন। পরে আমার মামা আমার হাত ধরে নিয়ে বেরোয় আসছে, আর আমি তখন আমার কোনো ভয়ই ছিল না। আমি একবার এই বাড়িতে একবার ওই বাড়িতে যে চিল্লাচ্ছি যে আপনারা কে কোথায় আছেন, সবাই দৌড়ে আসেন, আমাদের ঘরের উপরে গাছ পড়ছে। বৃষ্টির আওয়াজ, বাতাসের শব্দ, কেউ শুনতেই পারতেছে না। পরে মামা জোরে চিক দিছে, তখন কয়েকজন লোক আসছে, ওই গাছের ডাল সামনে দিয়ে একটু কাটে দিছে। কাটে দেওয়ার পরে ঘরের একটু ফিন্নি টিনে বাঁধাইছে, মানে পুরো আর কি পড়ে যায় না, কিন্তু মনে হচ্ছে যে উপর দিয়ে ডলন গাড়িতে ডলে থুয়ে গেছে। তারপরে আমার যত বই খাতা ছিল সব ভিজে গেছে, পড়ার মতন কোনো সিস্টেমই ছিল না। একটার পর একটা লাগিয়ে গেছে, একটার পর একটা লাগিয়ে গেছে। ওই বই যে বইটা কেউ একজন আপনাদেরকে আমাকে যে পড়ার জন্য কিনে দিয়েছিল, কে যেন দিয়েছিল? সম্পর্কে ভাই হয়, কিন্তু অনেক অনেক দূর সম্পর্কে। তারপরে ওই রাতটুকু না আমার এক মামার ঘরে, মার চাচতো ভাইয়ের ঘরে, ওইখানে কাটাইলাম। আর সবাই অন্য কিছু ভাবতেছে, আমি মনে মনে এইটাই চিন্তা করতেছি, হায় আমার বই খাতাগুলো কি হয়ে যাচ্ছে, আমি কিভাবে পড়াশোনা করব যদি বই খাতাগুলো ভিজে যায়। আমি সকাল
সকালে আসেই আমার বইগুলো উল্টাচ্ছিলাম, কিন্তু কোনো অবস্থাতে মানে করতে পারছিলাম না। তখন আমাকে মা এবং মামা সবাই বলল যে বইটা ওইভাবেই করো না, ছিঁড়ে যাবে। তো বইটা রোদে দাও, কি আগুনে ছ্যাঁকা দিয়ে শুকাও। ওইভাবে করেই আস্তে আস্তে করে শুকালাম, কিন্তু সবগুলো বই আমার সংগ্রহ করা সম্ভব হলো না। কিছু বই ছিঁড়ে গেল, কিছু বই নষ্ট হয়ে গেল, ঝড়ে বাতাসে মাটির সাথে পড়ে গেছে, সেগুলো আর মানে কাজে লাগানোর মতন নাই। সামনেই ছিল আমার পরীক্ষা, ওইভাবে করে মানুষের কাছ থেকে বই নিয়ে হাতে লিখে নোট করে, তারপরে সরকার আমাদের সাহায্য করছিল, কিছু কয়েকবার টিন দিছিল আর 10,000 করে টাকা দিছিল। আচ্ছা, তো ওইটা দিয়ে কোন রকম করে ঘরটারে করা হয়েছে। প্রথম অবস্থায় তো আর ঘর সম্ভব নয়, গাছ কাটতে হবে, তো কিভাবে কাটবে, কিসে নিল, সবারই একই অবস্থা তখন ছিল। তো অনেক কষ্ট করে যেভাবে একটু ইসের মতো দিয়ে তৈরি করছে। তো হঠাৎ আমি একদিন পড়াইতে যাই, মা ওই যে মানুষের বাড়িতে কানে, তখন বৈশাখ মাস, ধানের সময়, ধান নিচ্ছে। আমি পড়াতে গেছি, তো আমি পড়াচ্ছি বিকাল টাইমে, কিন্তু একটা লোক দৌড়ে যে আমাকে বলতেছে যে তুমি এইখানে পড়াতিছো, তোমার মারে তো কারেন্টে শর্ট করছে, কারেন্টে ধরছে। তো আমি ওইখান দিয়ে এক চিক মেরে মা বলে দৌড়ে চলে আসতেছি, যে বাড়ি কাজ করে সেই বাড়ি। সে দেখি আমার মা পুরো মাটিতে শোয়া, তার কোনো হুঁশ নাই, নিঃশ্বাস নাই, কষ্টের যন্ত্রণায় পায়খানা প্রসাব করে দিয়েছে কাপড় ভরে। আমি এভাবেই ঠেলি আর মা মা করে ডাকি, আমার মার কোনো হুঁশ নাই তখন। তো সেমত অবস্থায় কেউই কিছু করতেছে না, যে কি করবে। একজনে বলে ভ্যান ডাকো, এই করো, কিন্তু কেউ ভ্যান নিয়ে আসতেছে না। মামা তখন অসুস্থ ছিল, তাকে স্যালাইন ধরানো হয়েছে, ডায়রিয়া হয়েছিল, সেও দৌড়ে আসতে পারতেছে না। আমি দৌড়ে গেছি যে দেখি ভ্যান পাই কিনা, কিন্তু তখন দেখলাম আমার এক মামার নাম হচ্ছে জুয়েল, সে একটা ভ্যান নিয়ে আসছে। কি কারেন্টে ধরো মানুষ তো মাটিতে শোয়াতে হয় না, তোমরা মাটিতে শোয়াইছো, ও তো মারাই যাবে, আর ওকে তো মেসেজ করতে হবে না, তো রক্তটা জমা হয়ে যাবে। এরকম ধরছে, 3টে আঙ্গুল এভাবে কাটে ভিতরে ঢুকে গেছে। তখন আমার সাথে কে যাবে, কেউই নাই। আমি মারে শোয়াইয়ে আমি পাশে বসছি, আর একটা মামা এভাবে ধরে রাখছে। আমি ছোট মানুষ, তখন কত দূর সম্ভব তাকে ঠেকানো, গাল দিয়ে মুখ দিয়ে গেজা গেজা বেরোয় যাচ্ছে। আমি মনে করলাম হায় রে, এই তো আমার মা মনে হয় চলে যাচ্ছে, আমি কি করব। তখন কাছাকাছি একটা মানে প্রাথমিক অবস্থায় এক ডাক্তার, তাদের ওইখানে নিয়ে গেলাম। আর যাদের বাড়িতে কাজ করে তখন তাদের ঘরে পুরুষ ছেলে ছিল না, তো ওই মামাটা আর আমি নিয়ে ওই দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে সবাই বলে কি মারা গেছে। তখন আমি ওই স্ট্যান্ডে বসে এমন ভাবে চিল্লাছি, আরে আমি কি করব এখন, যাকে নিয়ে আমার এত আশা ভরসা, সেই তো এখন চলে যাচ্ছে। তো সবাই বলতেছে কি যে মেসেজ করে দেখো যে কিছু হয় কিনা। পরে অনেক লোকে পাড়াচ্ছে, আর আমার অনেক কষ্ট হচ্ছে যে আমার মা তো ব্যথা পাচ্ছে, এরকম করে পাড়াচ্ছে কেন। আর আমার সবাই সান্ত্বনা দিচ্ছে যে কারেন্টে ধরা রোগীরে এভাবে মেসেজ করতে হয়, নালে রক্ত জমাট হয়ে গেলে আর বাঁচানো যায় না। স্যালাইন দিচ্ছে, স্যালাইন চলতেছে না। তো আমার মা কি সত্যি সত্যি আমাকে রেখে এভাবে চলে যাবে? অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা স্টানে অনেক লোক এভাবে পাড়াচ্ছে, মেসেজ করতেছে, মানে তা আমি সহ্য করতে পারতেছি না। তো অনেক পরে মার জ্ঞান আসছে, পুরোপুরিটা না, কেমন কেমন করে। তখন স্যালাইনও চলছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে স্যালাইন চলছে। বাড়িতে পাঠাই দিল যে হাতে সরিষার তেল গরম করে মেসেজ করার তালে থাকবা, কাঁথা কাপড়তে ঢেকে রাখবা, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বাড়িতে নিয়ে আসছি, স্যালাইন কাটে গেছে। অনেকেই মানে স্যালাইন দিতে পারে, তাদের সবাইরে আমি ডাকে নিয়ে আসছি, যে আরো দেখতে আসছে, তারা স্যালাইন দিতে চাচ্ছে, স্যালাইন হচ্ছে না, স্যালাইন বারবার কাটে যাচ্ছে, কাটে যায় যে ফুলে উঠতেছে। আর সবাই বলতেছে যে এই রুগীরে কিছুতেই এইখানে রাখা যাবে না। স্যালাইনটা যতক্ষণ মানে চলছিল তখন তার শরীরটা গরম ছিল, এখন স্যালাইনটা কাটে গেছে, এখন শরীরটা আবার আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন ওই যে বাড়িতে কাজ করতো, তার পাশের বাড়ির, তারই চাচাতো বাড়ির ছেলে, ও, আমি আর আমাদের দূর সম্পর্কের এক ভাই হয়, সে রাত তখন 9টা বাজে, তখন হাসপাতালে নিয়ে গেলাম একটা ভ্যান ঠিক করে। তো আমাদের বাড়ি থেকে হসপিটালে যাওয়ার সময় একটা নদী পার হতে হয়, মধুমতি নদী। তখন ওইখানে খেওয়া ছিল, আর এক ফেরি ছিল গাড়ি চলাচল করার জন্য, তখন খেওয়া বন্ধ হয়ে গেছে, কিভাবে নিব। তখন ওই ভাই বলল কি
ফেরি ডাক দেই, যত টাকা লাগে ফেরির জন্য আমি দিয়ে দেবো, তোর দেওয়া লাগবে না। তারপরে ইতির ভিতরে একটা গাড়ি আসছে, আল্লাহ সহায় ছিল নিশ্চয়ই, এই জন্য একটা গাড়ি আসছে, গাড়িতে করে মাকে হাসপাতালে নিয়ে গেছি। তখন জ্ঞান আছে কিন্তু খুব চিল্লাচ্ছিল, শরীরের ভিতরে হয়তো যন্ত্রণা করতেছিল কিনা। সারা রাত ওইখানে রয়েছে, স্যালাইন দিছে, ইনজেকশন দিছে ডাক্তার, মলম দিয়ে করে দিছে। হাতের যে 3টে আঙ্গুলে যে কাটিয়ে ভিতরে ঢুকে গেছিল, তখন ওইখানে সারা রাত মার পাশে আমি আর ওই চাচতো ভাই ছিলাম। সকালবেলাও চলে আসলাম, আমি একা মারে নিয়ে থাকলাম। কিন্তু কিছুক্ষণ পর পর কেমন জানি করতো, আমার খুব ভয় লাগতো। সকালবেলা মামা গেছে ভাত রান্না করে নিয়ে, আমি বলছি যে মামা মাকে কি বাসায় নিয়ে যাব নাকি? তো বলছে যে বাসায় নেওয়ার মতন সেরকম পজিশন হলে তো ডাক্তারই বলতো যে বাসায় নিয়ে যাও, তো এখন তো বাসায় নেওয়ার মতন সেরকম কোনো সিস্টেম হয় নাই, তো দেখো কি হয়। আস্তে আস্তে করে ওইখানে থাকলাম, 3 দিন থাকলাম ওইখানে। ট্রিটমেন্টের টাকাটা তারা দিছিল কিছু টাকা, তারপর যাদের আর বাকিটা আমাদের ম্যানেজ করা লাগছে। তারপরে মা সুস্থ হলো, কিন্তু আবারও সেই বাড়িতে কাজ করে, কারণ উপায় নাই। কারেন্টে ধরা অবস্থায় তো সে আগুনের কাছে যেতে পারে না, ঠান্ডা লাগাতে পারে না, এই অবস্থা। আর এই বইয়ের ব্যাপারটা যেটা বলছিলাম যে বই হয়ে গেল, তারপরেও আমি কষ্ট করে নোট করে করে পড়তেছিলাম। পরীক্ষা এসে গেল সামনে, পরীক্ষা দিব, 2টা পরীক্ষা দেয়া হয়েছে। তখন ওই যে বলছি যে কি কারণে জানি না, যে আমার পরীক্ষার সময় আমি অসুস্থ হয়ে যাই। 2টা পরীক্ষা দেওয়ার পরে আমার এত পরিমাণ জ্বর উঠছে, কিন্তু হাতে 2 দিন সময় ছিল, 2টা বন্ধ ছিল, কিন্তু ডাক্তারের কাছে নিছে। ডাক্তার বলে যে আমি রক্ত পরীক্ষা করব, সবকিছু করব, তারপরে ওষুধ দিব। ডাক্তারে বললাম যে পরীক্ষা করার মতো সেরকম কোনো সময়ও হাতে নেই, আর সেরকম টাকা পয়সাও আমার কাছে নেই যে আমি পরীক্ষা করব। একটু ওষুধ দেন যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার জ্বর কমে যায়, আমার সামনে পরীক্ষা। পরে সে কিছু ওষুধ লিখে দিল, সেই টাকাটাও দিল। ওই যে পাশের বাড়ির এক মামি ছিল, ওই মামি টাকাটা দিয়ে দিল। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার জ্বর ভালো হলো। আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ। তারপর হচ্ছে বাড়িতে বসে কি করব, টিউশনি শুরু করলাম, টিউশনি করাচ্ছি। মাও অন্যের বাড়িতে কাজ করছে। আমি যখন ডিগ্রিতে ভর্তি হয়েছি তখন মামা অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ করে মামার এই কোমরের এইখানে রক শুকাই গেছে, আর সবে বরাতের রাত্রে গোসল করার সময় হাত পা ডলা দিচ্ছিল, বুড়ো আঙ্গুলের কাছে যে আঙ্গুলটা, ওই আঙ্গুল থেকে একটু চামড়া উঠে গেছে। তখন ডাক্তারের কাছে নিলাম, ডাক্তার বলছে যে কোমরের এইখানে রক শুকাই গেছে, আর ওই ঘাটারে নাকি গ্যাংগ্রিন, হ্যাঁ এইটা বলে। পরে মামারে বাইরে পাঠাই দিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার মামার অবস্থা তো বেশি একটা ভালো না, এই আঙ্গুলটা যদি কাটিয়ে না ফেলানো হয় তাহলে ভালো হবে না, তো কি করবো? আমি বলছি যে আমি বাড়িতে যাই, আমি কি বলবো, বাড়িতে যেয়ে সবার কাছে আলোচনা করি, তারপরে দেখা যাবে। আপনি কিছু ব্যথা টানানোর ওষুধ দেন, ব্যথা টানে আর ফুলাটা কমে। তখন সেই ওষুধ দিল, 200-300 টাকার ওষুধ নিয়ে বাড়িতে চলে আসছি। ওষুধ খাওয়ার পরে ব্যথাটা একটু কমছে, কিছুদিন ভালো ছিল, তারপর থেকে আবার ওরকম অসুখ শুরু হলো। গোপালগঞ্জে নিয়ে আসলাম, তা সেইখানে ধরা পড়ছে যে তার হার্টের সমস্যা। ডাক্তারে বললাম তার পায়ের সমস্যা, আর আপনি হার্টের চিকিৎসা করতেছেন, কি পায়ের চিকিৎসা যদি আগে তো শুরু করি তো হার্টের সমস্যাটা বাড়ে যাবে, তখন সে হার্টের স্ট্রোক করে মারা যাবে। তো ওইখান থেকে কিছুদিন ওইখানে রাখে কোনো পরিবর্তন বুঝি না, তো নিয়ে আসছি। মামি ঢাকা নিয়ে আসছে পিজিতে। আস্তে আস্তে ঘাটা বাইরে যাচ্ছে, পচন ধরতেছে, আঁঠু পর্যন্ত উঠে গেছে। তো ডাক্তার বলল যে এইটা যদি কাটি ফেলি, আঁঠু পর্যন্ত কাটি ফেলতে হবে, তো টাকা লাগবে 2 থেকে 2.5 লাখ টাকা ওষুধ বাদে। মাই গুডনেস। হার্টে রিং পরাতে হবে, হার্ট কন্ট্রোল করে তারপর ওইটা কাটতে হবে, 2 থেকে 2.5 লাখ টাকা। মাই গুডনেস। এই কারণে বলছি যে 2.5 লাখ টাকা হয়তো কারোর জন্য কোনো টাকাই না, কিন্তু ওর ফ্যামিলির জন্য 2.5 লাখ টাকা কত টাকা আপনি চিন্তা করে দেখেন। যেখানে নুন আনতে পান্তা ফোরায়, যেখানে বছরে একবার পাতে মাংস জোটে না, মাছ জোটে না, এইরকম একটা ফ্যামিলিতে 2.5 লক্ষ টাকা ট্রিটমেন্টের জন্য প্রয়োজন। এবং ও কিন্তু ওর মামার ফ্যামিলিতেই বিলং করে। বলেন তারপরে মামি যে খালু ফুটপথে চার দোকান দেয় এখানে, তো বললো যে এখানে আমরা কি করতে পারি, আমাদের তো কিছু করার নাই, অত টাকা আমরা কোথায় পাবো, আমাদেরই তো নুন আনতে পান্তা পুরায়। তো মাম্মি বাড়িতে নিয়ে যে একটু, মা একজনের কাছে খবর পাইছে যে ওই কি পাতা পুতা দিলে নাকি ভালো হবে, তারও নাকি গ্যাংগ্রিন রোগ হয়েছিল, সে ভালো হয়েছে, কিন্তু আমার মামা আর ভালো হয়নি।
যতই দিচ্ছে ততই আস্তে আস্তে বাড়তেই লাগছে, কোনো ছাড়ার দিকে যায় না। মামা বলল যে, মানে আমরা মামাকে বলছি যে এই বাড়িটুকুর জায়গা আমরা বিক্রি করে দিয়ে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করি। তো মামা আমাকে বলল মানে যে ওটাই তো আপনাদের শেষ সম্বল ছিল। শেষ সম্বল, আচ্ছা। যে এইটুকুই তো জায়গা আছে, শুধু জায়গাটুকু বিক্রি করে দিলে তোরা কোথায় যেয়ে দাঁড়াবি, তোরা কি রাস্তায় যেয়ে দাঁড়াবি? আমি চাই না, আমি এইভাবেই মারা যেতে চাই, কারণ এই আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, তোরা কোথায় যাবি? তো এক পর্যায়ে এটা আমরা বিক্রি করলাম না। মামা ওই বিছানে থাকতো, চিল্লাতো, কাঁদতো, কিন্তু সহ্য করার মতন না। ওহো। আর এমন অবস্থা হয়েছিল যে আমাদের বাড়ির পাশ দিয়ে কেউ হাইটেই যাইতে পারতো না, এত বিশ্রী গন্ধ। কারণ পুষ বেরোতো, মাংস পচে পচে বেরোতো। আমি আর মা পরিষ্কার করতাম হাতে গ্লোভস পরে, পরে কেচিতে কাটি কাটি ফেলতাম। 3টা আঙ্গুল পড়ে গেছিল, আর আঁঠুটা ছাড়াই গেছে। নিচে যে বড় রগটা, ওই রগটায় বাঁধানো ছিল, এভাবে ঝুলে বেড়াতো। মামা অসুস্থ থাকা অবস্থায় আমাদের বাড়িতে আমার জন্য একটা বিয়ের আত্মীয় আসলো। ছেলের মা, ছেলের বড় ভাই, বড় ভাবি, এরা আসছে আমাকে দেখার জন্য। দেখে তাদের পছন্দ হয়েছে। মামাকে বলল যে আপনাদের মেয়েটাকে আমারে ভিক্ষা দেন। পরে মামা বলল যে ভিক্ষা দেবো, আমাদের তো কিছুই না, এইটা দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিবেন। ছেলে বাইরে থাকে, ছেলেকে আমরা কেউ দেখিনি, ছবি দেখাইছে। তারাও বলছে যে আমাদের ছেলেরে আপনাদের দিয়ে গেলাম আর মেয়েটা আমরা নিয়ে গেলাম, এটা বলে কথাটা দিয়ে গেছে। তো মামা পরে বলতেছে যে মেয়েটারে যেখানে আমি কথা দিয়ে গেছি সেইখানেই তোরা বিয়ে দিস, অন্য কোথাও বিয়ে দিস না, এখানেই ওর সুখ হবে। তো সে ছেলের নাম্বার দিলে, ছেলেও ফোন করলো, মামার সাথে কথা বললো। মামা বলল যে আমি তো চলেই যাব, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তো আমার মেয়েটারে তোমার কাছে তুলে দিয়ে গেলাম, তোমার মা চাই গেছে আমি দিয়ে গেছি, তার সাথে তোমারে আমার 2টা বাচ্চা আছে, এই বাচ্চা 2টাও দেখে দিয়ে গেলাম, তুমি দেখে শুনে রাখবা। তারা যেভাবে এটা কাকে বললো? আপনার মাকে বললো? না, ওই সে ছেলে ফোন দিল, ছেলেকে বললো। ছেলেকে বললো। সকাল হলো তো ছেলের সাথে রাত্রে কথা বললো, তো মাকে বলতেছে ওনাকে, উনি একবার শয্যাশায়ী ছিল, মানে ওনাকে না সে একা কোনো নড়াচড়াই করতে পারতো না, বিছানার উপরে পায়খানা প্রসাব সবকিছু দেখাশোনা করতো আমার মা। মামি তো গার্মেন্টসে চাকরি করতো, যে বেতন পেত মামাকে দিত, সংসার চালানো লাগতো। তো মা কোলে উঠাতে গেছে, মাকে ডাকতেছে, মার নাম ধরেই ডাকতেছে, তাহলে কোথায় গেলি কোথায় গেলি। তো মা ডাকতেছে, আমি যে মাকে ডাকে নিয়ে আইছি। তো মা আইসে, মামা বলতেছে যে আমার 3 কলস গরম পানি কর, আমারে সুন্দর করে গোসল করা, আমি বৃহস্পতিবারের দিন 10টা বাজে মারা যাব। তো মা বলতেছে আপনি কি বলেন? তো কয় কি হ্যাঁ, তুই সুন্দর করে গরম পানি করে নিয়ে আয়, আমারে ভালো করে গোসল করায় দে, হাত পা নখ কাটা দে, আমি বৃহস্পতিবার মারা যাব। তারপরে মামা বৃহস্পতিবার যখন সকাল হলো, তখন আমি চারিপাশ দিয়ে বসে আমরা কোরআন শরীফ পড়তেছি। আমি মামার মাথার কাছেই ছিলাম। আমি বারবার ঘড়ি দেখতেছি যে কত বাজে। 10টা যখন বাজে পার হয়ে গেছে, তখন একটু শান্তি লাগলো যে মামার কথাটা মনে হয় আর হবে না, আল্লাহ মনে হয় মামাকে সুস্থ করে দেবে। বাবার আদর তো কখনো পাইনি, মামাই তো বাবার আদর দিল। যে যদি সে পঙ্গু হয়ে ঘরে বসেও থাকে তো মামা বলে ডাকবো, সে আমাকে কখনো নাম ধরে ডাকতো না, আমাকে মা বলেই ডাকতো। আমি কোরআন শরীফ পড়তেছি, ইয়াসিন সূরার 1 মুবিন পড়ে মামার মুখে ফু দিচ্ছি আর মাথায় হাতটা দিলাম, তখন 10:30 বাজে। ঠিক 10:30টার সময় আমার মামার পরানটা বেরোয় গেল, মামা মারা গেল। ওহো। তখন চিৎকার করে বলতেছি যে মামা মারা গেল, আমাদের শেষ ভরসাটুকু শেষ হয়ে গেল। পরিবারের ছেলে গার্ডিয়ান বলতে আর কেউ নেই? মামার একটা ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, এখনো ইনকাম করার মতন কিছুই হয় নাই, বরঞ্চ তাকেই দেখাশোনা করা লাগে। তারপরে আমি আবারও পড়াশোনা শুরু করি। এর ভিতরে ওই ছেলের বাড়ি থেকে আবারও লোকজন এসে আমাকে এঙ্গেজমেন্ট করে গেল, অন্য কোথাও বিয়ে দিয়ে না দেয় এজন্য। তারপরে হঠাৎ একদিন আমি পুকুরে গোসল করতেছি, হাত পা ডলতেছিলাম, তখন দেখতেছি আমার পায়ে লাল লাল তিল দেখা যাচ্ছে, তিলের মতন, 2 পায়ে অনেকগুলা। তো হঠাৎ করে এরকম দেখা যাচ্ছে, আমি আসে মাকে বলছি যে মা এই তিলের মতন কি, চুলকায় না কিছু না। প্রথমে মনে করছি বাহিরের পানি ঢুকছে ভিতরে, এজন্য মনে হয় চুলকানি হবে, কিন্তু চুলকায় না, হাতেও বাঁধে না, শুধু দেখা যায় যে লাল তিলা। তো সাধারণত সব মানুষই চেনে, লাল তিলার মতো দেখা যাচ্ছে। এটা কি অনেকগুলো একসাথে এক জায়গায়?
এক জায়গায় মানে পুরো থোড়াটা, 2 পায়ের থোড়াটা ভরা, হাঁটুর নিচের পেছনের অংশ এটা কি পুরো ভরে গেল একদম 2 পায়ে? 2 পায়ে পুরো ভরে গেল। আমি ন্যাশনাল সার্ভিসে একটা চাকরি করি, 2 বছরের জন্য একটা প্রজেক্ট দিছে সরকার, 6,000 টাকা করে বেতন দেয়। এটা কি মামার মৃত্যুর পরে আপনি জয়েন করেন? মৃত্যুর পরে, মামার মৃত্যুর পরে। তার মানে তো তখন মোটামুটি সচ্ছল অবস্থার মধ্যে চলে আসছেন। হ্যাঁ, একটু সচ্ছল অবস্থায় চলি। মানে আচ্ছা, তো আপনি মোটামুটি তখন একটা সচ্ছল জায়গায় গেছেন। মামার মৃত্যুর পরে আপনি ন্যাশনাল সার্ভিসে কাজ করছেন, 6,000 টাকা বেতন পান। 6,000 টাকা তো আপনার পরিবারের জন্য অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা। তো ঠিক আছে, আপনি তখন কাজ করছেন, ওই সময় আপনার পায়ে এই ধরনের সমস্যাটা দেখা গেছে। তো আমি আমার এক মামি বিজলির সাথে স্কুলে যাচ্ছি, তো স্কুলে যে বসার পরে মামি আমার পায়ের ওইগুলো দেখছে, দেখার পরে বলতেছে যে আকলিমা তোমার পায়ে এগুলো কি হয়েছে? তো আমি বললাম যে পুকুরের মনে বাইরের পানি জমছে, এই জন্য এটা হয়েছে। তো বলো যে পাজামাটা আর একটু উঠাও, আমি একটু দেখি ভালো করে যে আসলে সমস্যাটা কি। দেখছে যে আমার আঁঠুর ওইখানে কয়েকটা কালো কালো কামজানি রক্ত জমাট হয়ে গেছে। আমাকে বললো যে তুই ঘাই লাগে রক্ত জমা হয়ে গেছে, তুই টের পাসনি? আমি বলছি যে না মামি, আমি তো এটা টেরই পাইনি, কখনো তো আমি ঘাই খাইনি, তো রক্ত জমা হবে কিভাবে? কয়েক জায়গায় এরকম রক্ত জমাট হয়ে গেছে। তো মামি আমারে বলতেছে তুই আগামী সপ্তাহে ডাক্তারের কাছে যাবি, সাগর বাড়ি আসবে রোজারি দে, কোনো দাগ টাগ যাতে না থাকে, ডাক্তার দেখাবি। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখাবো। তো বেশি যখন হয়ে গেছে মা বললো কি আচ্ছা তোর মামির কাছে যাই পরামর্শ নে কোন ডাক্তার দেখাবি। মামিরাই গেলাম, মামি একটা তার মামারে ফোন দিল, দিয়ে বলো গোপালগঞ্জ সিটি ডায়াগনস্টিকে ঢাকা থেকে একটা ডাক্তার বসে, ডাক্তারের নাম হচ্ছে আনিসুর রহমান, ওই ডাক্তার দেখাও। তো ওই ডাক্তারের কাছে গেছি আমি আর মা। যাওয়ার পরে ডাক্তার দেখে পরে আমার 2টা টেস্ট দিয়েছে, একটা সিবিসি একটা পিবিএফ। এই টেস্ট দেখায় ডাক্তার বললো যে আমি 5টা থেকে 5:30টার ভিতর এখানে নিয়ে আসতে হবে। সন্ধানের থেকে টেস্ট করাই নিয়ে ডাক্তারের কাছে আসছি। আমার টেস্টের রিপোর্টটা দিতে দেরি হয়েছিল, তো আসার পরে ডাক্তার ওই টেস্টের রিপোর্টটা দেখে আমার মুখের দিকে অনেকক্ষণ ধরে তাকায় রয়েছে। তো আমি জিজ্ঞেস করছি যে স্যার কি আসছে রিপোর্টে? তো আমাকে তখন বলল যে তোমার সাথে আর কি আসছে? আমি বলছি আমার সাথে আমার মা আসছে। কয় কোনো পুরুষ ছেলে আসে নাই? আমি বলছি যে না, কোনো পুরুষ ছেলে আসে নাই। তখন বলল যে তোমার মাকে ডাকো। মাকে ভিতরে নিয়ে আসছে। আচ্ছা, ভিতরে নিয়ে আসছে। আপনার কাছ থেকে শুনি একটু আন্টি, কি বললো ডাক্তার? ডাক্তার আমাকে বলল যে আন্টি আপনার মেয়ের যা ভাবছিলাম সেটা তো না, আপনার মেয়ের ব্লাডে অন্য একটা রোগ ধরা পড়ছে। আচ্ছা, ব্লাডে সমস্যা। ব্লাডে এবার কি সমস্যা? বলে যে ব্লাডে একটু টিউমারের কায়দা ধরা পড়ছে, এখন আপনারা খুলনা একটা ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে নিয়ে আপনারা এই পরীক্ষাটা করান, তাহলে আমি শিওর হবো। এইটাই আমি শিওর হতে পারতেছি না। তখন আমরা তো চিনি নিয়ে জানি না, খুলনা বাস করিয়ে। তো আপনি বের হওয়ার পর আপনার মেয়ে আপনাকে জিজ্ঞেস করলো না ডাক্তার কি বলেছে? ডাক্তার তো জিজ্ঞেস করলো। মেয়ে জিজ্ঞেস করলে মেয়েকে বললেন যে টিউমারের মতো কিছু? না। তো মেয়েকে কি বললেন? মেয়েরে বললাম যে এনো আবার বলে কি তোমার মানুষের তেমনি হাতে হেনো হেনে টিউমার হয়, রক্তে টিউমার হয় নাকি? বাজান এটা তো আমি লেহা জানি পড়া জানি, আমিও তো বুঝি না। মেয়েকে কি বুঝালেন আপনি বের হওয়ার পর? মেয়েরে বুঝালাম যে আমি তো বুঝি না, ওটা কিছু না, এখন আমরা অন্য ডাক্তারের কাছে যাই দেখি কি বলে। তারপরে কি হলো আকলিমা বলেন? সে একটা ডাক্তারের নাম বলে দিল। আমি মনে করছি গোপালগঞ্জের ভিতরেই কোথাও। তো জিজ্ঞেস করলাম যে সন্ধ্যার আগে আপনার কাছে নিয়ে আসতে পারবো? তো বলো যে এটা তো খুলনা, তুমি খুলনা যাবা, কালকে যাবা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এইটা করে নিয়ে আসবা। তো আমি আর মা গাড়িতে করে আসতেছি, কিন্তু নানান প্রশ্ন আমার মনের ভিতরে জমা করতেছে যে এমন কি সমস্যা হলো যে এইখানে ধরা পড়ে না, এখন খুলনা যাইতে হবে, কি হলো আমার সব আশা কি শেষ হয়ে যাবে নাকি? তো বাড়িতে এসে মাকে বলছি মা খুলনা তো কখনো চিনি না, তো কাকে নিয়ে যাব খুলনা? পরে মা বলল যে তোর এক ভাবি আছে, ভাবির কাছে যাই দেখি ভাবি যায় কিনা। ভাবির কাছে যাই বললো যে এরকম আমার মেয়েটার তো এই সমস্যার কথা বলছে, এখন খুলনা যেতে হবে, তো তুই কি আমাকে সাথে একটু যাবি? পরে ভাবি বললো যে আচ্ছা যাবো, সমস্যা নেই। খুলনা যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা করলাম। স্টানে ভাবি ওই একটা ডাক্তারের দেখাইছে, এই টেস্টের রিপোর্টটা কি আসছে? কয় কি টেস্টের রিপোর্টটা তো ভালো না, তো দেখেন মাঝে মাঝে তো রিপোর্ট ভুল আসে, তো খুলনা যেয়ে দেখেন কি বলে। তখন ভাবি মারে বলল যে দয়ানুস পড়েন, গাড়িতে ওঠার পরে যে দয়ানুস পড়েন যাতে এখানে যে রিপোর্ট আসছে খুলনা যাতে এই রিপোর্টটা না আসে। এটা আপনার মামি বলছে? ভাবি বলছে মাকে। ওকে। তো মা মনে মনে টেনশনই করতেছে যে কি এমন হলো। তখন তো আপনি ছিলেন গাড়ির মধ্যে? হ্যাঁ আমি ছিলাম। তো আপনার ভিতরে কি অনুভূতি হচ্ছিল?
আমার তো টেনশন লাগতেছিল যে আমার এমন কি সমস্যা হলো যে এখন এইখানে যাইতে হবে, আর এরকম বলতেছে যে নিশ্চয়ই আমার কোনো বড় কোনো সমস্যা হয়েছে কিনা। যতক্ষণ ওইখানে গেছি এতক্ষণ এই টেনশনে আমার ভিতরে কাজ করছে। ওকে, আপনার কাছে যাই একটু, কি হলো বাসের মধ্যে? বাসের মধ্যে হলো আমরা রওনা দিয়ে গেলাম আমার ওই বাগ্নে বৌদি নিয়ে, ভাই বেটা বউ। তখন উনি একটা ডাক্তারের ওই পরীক্ষার রিপোর্টটা দেখালো, দেখানোর পরে বলল কি যে রোগটা তো এই, সে ছোটখাটো ডাক্তার হলেও সে বুঝতে পারছে। তখন ওনার মনটাও খারাপ হয়ে গেল যে হায় রে ফুফু এত কষ্ট করে মানুষ করে বুকে নিয়ে রয়েছে, এখন এই ধরনের একটা রোগ। তখনও আমাকে উঠে বলল কি মা আপনি মন খারাপ করেন না, আপনি মনে মনে দোয়া ইনুস পড়েন, আর আপনি যাও, আপনি তো মা একটা কিছু মানিয়ে রাখেন। তো আমার তো অত সম্পত্তি কিছুই নাই, কয়টা মুরগি পালি, তখন আমি একটা মুরগি মানিয়ে রাখলাম। জানলা এই বেদিটা যদি আমার বাচ্চাকে না দেয় আর যদি ভালো করে তো আমি এই মুরগিটা মাদ্রাসায় দিয়ে দেবো। তখন গেলাম, যাওয়ার পরে ডাক্তার আসে না, অনেকক্ষণ পরে ডাক্তার আইসে, ওইগুলো দেশে দেওয়ার পরে আমাদের সবকিছু নেছে, নেওয়ার পরে রিপোর্ট দেবে রাত 8:30টায়। তখন আমরা কোথায় থাকবো? তখন ওনার এক বোনির বাড়ি, সেই জায়গায় থাকলাম। ওরে বলছে কি ওর ভাবি জাকলি মা তুমি বাসায় থাকবো, আমি ফোন মারে নিয়ে রিপোর্ট আনতে যাবো। কয় কি না মা বাসায় থাকবে, আমি যাবো রিপোর্ট আনতে। এটা আকলিমা বলে? আকলিমা বলে। এখন উদ্দেশ্যে তো জোয়ারে নেবে না, কারণ ওর সামনে তো ডাক্তারে বলবে না, ও গেলি শুনি ফেলবে, মন খারাপ করবে। যখন আমারও কোনো প্রকারে নিল না, ওনরা দুইজনে গেল, আর আমি বাসায় বসে বেলকুনিতে যাইয়ে শুধু ফতের দিক চেয়ে রয়েছি। জাল্লা তুমি যে রিপোর্টটা আইছো এটিয়ে জানি তুমি অন্যটা করে ফেলো। এই করতে করতে দেখি কি যে দিকিতে আসতেছে ওরা, আর মনটার ভিতরে দরফড় করতেছে জাল্লা এসে বলবে না যে ওফম্মা যা ভাবছিলাম তা না। এখন দুইজনের ভিতরে ঢুকছে, দুইজনের মন কালা, দুইজন দুই দিক গেছে। হ্যাঁ, ভিতরে ঢোকার পরে কি হয়েছে আকলিমা? ভিতরে ঢোকার পরে তো মা ওই অ্যানসারটা শোনার জন্য অপেক্ষা করে আসে যে অ্যানসারটা কি আসে, কিন্তু মা জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আমি তখন ভিতরে আপনি কি ডাক্তার কি বলতেছিল আমাকে এটা একটু বলেন। ডাক্তার বলতেছিল যে এর গার্জিয়ানকে। তখন ভাবি বলল যে গার্জিয়ান আমি, কিন্তু তখন আমি ভিতরে ঢুকে নেই। তখন আমি ভিতরে ঢুকে বলছি ডাক্তার কি হয়েছে আমাকে খুলে বলেন, সমস্যা নেই, আমি মানায় নিতে পারবো। কারণ মাকে নেই কেন, মা শুনলে তো অনেক কষ্ট পাবে। তো আমার ভিতরে থাক আমি কষ্ট পাই, কিন্তু মাকে কষ্ট দিতে চাচ্ছিলাম না। তারপরে ডাক্তার বলল যে আমি কি বলবো, আমি এখানে সবকিছু লিখে দিয়েছি, তোমরা যে ডাক্তার পাঠাইছো ওই ডাক্তারের কাছে চলে যাও। কিন্তু আমি গেছি বিদায় আমার ভাবিকেও কিছু বলে নাই, আমাকেও কিছু বলে নাই। কিন্তু ভাবি তো আগে থেকেই জানে যে সমস্যাটা কি। কিন্তু তখন আমার ভিতরে কাজ করতেছে যে নিশ্চয়ই এমন কোন একটা রোগ আমার শরীরে হয়েছে যা আমাকে বলতে পারতেছে না। সবাই যেহেতু এভাবে বিষয়টা লুকোচুরি খেলা খেলছে, তারা নিশ্চয়ই বড় কিছু হয়েছে। ওকে, বের হওয়ার পরে দুজনের মুখ কালো হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন যে দুজন দুদিকে গেল। ওই সময়টাতে আপনি কি করতেছিলেন? আমি তখন এখন বৃষ্টি তো, জামা কাপড় খুলে ওর একটু শুতে দিয়ে আমি দৌড়ে গেলাম ওই বার বেটা বোদ্ধারে। জড়ালি দিয়ে কি খবর মা? ও কান্দে দিল, কান্দে দিয়ে কয় মা যেটা আইসে গোপালগঞ্জ ওইটি করার কিছু নাই, ও জানে না। আমি বলে শোন ও তো যাইনি গেছে। এখন বিভিন্ন দিক দিয়ে ফোন আসতেছে যে কি খবর, রিপোর্টে কি আইছে, কেবল রিপোর্টে কি আসে। আচ্ছা আকলিমা, এরপরে কি করলেন? এরপরে মন খারাপ করে শুয়ে থাকলাম আর টেনশন করতে থাকলাম যে যেখানে একটু ভরসা পেলাম যে 2 বছরের একটা চাকরি পাচ্ছি, নিশ্চয়ই এর ভিতরে আরো দরখাস্ত দিয়ে কিছু একটা করব, পড়াশোনা চালায় যাব আরো। এর ভিতরে আমার এরকম একটা সমস্যা ধরা পড়বে, আমি কি কিছুই করতে পারবো না, আমার আশাটা কি এই পর্যন্তই শেষ। আমার যদি কিছু একটা হয় তখন মা কি করবে, মা কিভাবে সামলাবে। এই টেনশন করতে করতে রাত্রে খাবার দিল, খাইতে পারলাম না, শুয়ে থাকলাম, ঘুম আসে না। পরের দিন সকালবেলা বাড়িতে আসলাম, সবাই জিজ্ঞেস করার পরে মা সবাইকে বলল যে ওর কাছে কিছু জিজ্ঞেস করো না, বেশি রিপোর্টের অবস্থা বেশি একটা ভালো না, এখানে যা আসছে তাই। তো পরে এখন সবাই বলতেছে যখন সমস্যাটা একটু জটিল হয়ে গেছে মাকে বলতেছে তো তোমরা ঢাকা যাও। এখন ঢাকা তো আন্টিরা আছে, ভাবতেছি যে কি করা যায়, কোথায় কার একটু সহযোগিতা পাবো, কি করব। তো ভাবতে ভাবতে হঠাৎ এই কালিমুল্লাহ মামার কথা মনে হলো। জি, কালিমুল্লাহ মামা আপনাকে নিয়ে এই উপন্যাসটা লিখেছেন। জি, ওকে। তো মাকে বললাম মা
টেনশন করেন না, সকাল হলে নানুর কাছে যাই বলেন যে মামার কাছে একটু ফোন এই দিয়ে কালিমুল্লাহ দেওয়ার মামা তো জন্য। আপনাদের দুঃসম্পর্কের আত্মীয়। দুঃসম্পর্কের মামা। পরে সকাল হলো, মা নানুদের বাড়িতে গেল, যাইয়া ফোন দিয়ে দিল। তখন মা কথা বলল মামার সাথে। মা কান্দে দিয়েই বলল যে আমার মেয়েটার এই সমস্যা, ভাই তুই আমার মেয়েটারে বাঁচা, সবাই তো বলতেছে ঢাকা যেতে, তো ঢাকা তো আমরা কিছু চিনি না, কোন ডাক্তার দেখাবো কিছু বুঝি না, তো তুই একটু আমাদের পাশে থাক, আমাদের একটু সাহায্য কর। তো মামা বলতেছে তুমি কান্নাকাটি করো না, তুমি আজকে 2:30 গাড়িতে ঢাকা চলে আসো। তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকা চলে আসলাম আন্টির বাসায়। ওই যে খালু চাওয়ার দোকান দেয় ফুটপাতে, ওই বাসায় আসছি। তো মামা সন্ধ্যাবেলা অফিস সেরে আমাদের বাসায় আসছে। আসার পরে মা তো অনেক কান্নাকাটি করতেছে, তো একই সান্ত্বনা দিচ্ছে যে সবকিছু করার মালিক হচ্ছে আল্লাহ, তুমি কান্নাকাটি করো না, টেনশন করো না, আগে তো ডাক্তারের কাছে যাই, তারপরে দেখা যাক কি হয়। জি। মামার এক বন্ধু হয় ডাক্তার, সেই ডাক্তারের কাছে মামা নিয়ে গেল। টেস্টের ইগুলো দেখে মামা ডাক্তারে যখন দিল, তখন ডাক্তার তাকা থেকে বলল যে তুমি বাইরে যাও। মামার কাছে বলল যে টেস্টে তো এই রিপোর্ট আসছে। তখনও আপনি জানেন না? তখনও আমি জানি না যে আমার ভিতরে অত বড় একটা রোগ কাজ করতেছে। আপনি জানছেন কখনো যে আপনার ক্যান্সারের ব্যাপারটা? মামাই বলছে না কে বলছে? না, পরবর্তীতে আমাকে এবারে ভিতরে ডাকলো, কারণ মামা আমাকে যখন রিক্সা দিয়ে যাচ্ছিল তখন সান্ত্বনা দিচ্ছিল যে মানুষের অনেকের অনেক কিছু হয়, কিন্তু সবাই ভেঙে পড়ে না। তো তোমার যদি বড় কোনো সমস্যা হয়ে থাকে, তো আমি তোমার কাছে কোনো লুকোচুরি করব না, আজ না হয় কাল তোমার তো একদিন না একদিন জানতেই হবে, তো তুমি প্রথম থেকেই জানবা। ডাকার পরে ডাক্তার বলল যে তোমার তো ব্লাড ক্যান্সার হয়েছে, যার নাম শুনলে মানুষই ভয় পায়। তো আমার ভিতরে এরকম একটা রোগ কাজ করতেছে, আমি কিছুতেই কোনো বিষয় নিয়ে মানাতে পারতেছি না, নিজে মনে হচ্ছে যে আকাশ ভাঙে আমার মাথার উপরে পড়ছে। আমার এত বড় একটা স্বপ্ন, এত আশা, মাকে অনেক সুখে রাখবো, আমি অনেক বড় কিছু হব, তো এখানেই শেষ হয়ে যাবে। শুনছি যে ক্যান্সার হলে মানুষ তো বাঁচেই না, তো আমি কি বাঁচবই না, আমি কি মারাই যাব। তো আমাকে সান্ত্বনা দিচ্ছে যে কান্নাকাটি করো না, এই রোগটা নাকি সাবিনা ইয়াসমিনের হয়েছিল, সেও তো সুস্থ হয়েছে। তা আল্লাহ যদি চায় তোমাকে এত বড় একটা ব্যাধি দিয়ে তোমাকে সুস্থ তো করে তুলতে পারে মুহূর্তের ভিতরেই। একটা ডাক্তারের সাথে ফোন করলো যে এই সমস্যা কি করা যায়। তো ডাক্তার বলল যে রিপোর্টটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি শিওর হওয়ার জন্য আমরা একটা বোন মেরু টেস্ট করাবো। সেটা মামাবাজি স্কুলে কোথায় করাবো, পরে বললো যে ঢাকা সিএমএস এ করাতে হবে। ঢাকা সিএমএস? হ্যাঁ। পরে বললাম তো আমরা তো চিনি না। পরে মামা তার বড় ভাই শালারে ফোন দিল যে ওদের একটু ঢাকা সিএমএস এ নিয়ে যাও। পরে তার সঙ্গে আমরা ঢাকা সিএমএস এ গেলাম। এখানে একটা বিষয় হলো যে ভিতরে ঢুকছি, কিন্তু কি অবস্থা, আমাকে কেউ টানে না টেস্টে করার জন্য, আমার মাকে টানে, ওকে আসেন। পরে যখনই মা বলে যে রুগী আমি না, রুগী আমার মেয়ে, তখন সবাই মুখের দিকে তাকায় পড়ে। তখন আমারও খুব খারাপ লাগে যে এই অবস্থায় আমি আমার মাকে দেখবো, আর উল্টে আমার মা আমাকে নিয়ে এদিক ওদিকে দৌড়দৌড়ি করে। তারপরে বনমেরু টেস্ট করালো, বললো যে 3 দিন পরে রিপোর্ট দেব। 3 দিন পরে রিপোর্ট আসছে। রিপোর্ট নিয়ে মামা কালিমুল্লাহ মামাকে নিয়ে সেই ডাক্তারের কাছে গেলাম। মামা জিজ্ঞেস করলো যে কি অবস্থা। মামা আমাকে যাইতে যাইতে রিক্সায় বললো যে আমি যতটা ধারণা করতেছি তোমার যে কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে, তো তুমি ভেঙে পড়বা না, আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা দেব না, যাই হোক তুমি সামলাই নেওয়ার চেষ্টা করবা, মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু তো অবশ্যই হবে। টেনশন করতে করতে ওইখানে গেছি। তার মুখটা অবশ্যই কালো হয়ে গেল রিপোর্টটা দেখার পরে। তো মামা বলল যে কি সমস্যা, কি হয়েছে বলকে রিপোর্ট যেটা আসছে এটাই সত্য, এবং ফার্স্ট স্টেজ যায় সেকেন্ড স্টেজে পড়ছে। কি জিনিস এটা, আপনাকে কি বললো? তো ডাক্তার আমার মুখের দিকে তাকায় রয়েছে, আমার সামনে বলবে কিনা। ওকে। মামা ডাক্তারে বলল যে এইটা ওর সামনে বলো, আমি ওকে যথেষ্ট বুঝাইছি, সহ্য করতে পারবে। তো যে রোগটার নাম শুনলে অনেকেই ভয় পায়, রোগটা হচ্ছে ব্লাড ক্যান্সার। যা শুনে আমার ভিতরটা একেবারে এমন অবস্থা হয়ে গেল, মনে হচ্ছে যে আমি ভিতরে ঢুকে যাচ্ছি, যে এই বয়সে কি হলো, আল্লাহ আমাকে একটা মেয়ে হিসেবে বানায় ভিতরে এমন একটা রোগ দিয়ে দিল। আর আমাদের এই একটা পরিবারে এইটার ট্রিটমেন্ট বা কিভাবে চলবে, আমার মারে আমি কি বলবো। মা ছিল না ওই সময় পাশে? না, মা ওই সময় আমার পাশে ছিল না, বাইরে ছিল। মার কাছে কিভাবে জিনিসটা নিয়ে গেলেন, কিভাবে প্রেস করলেন?
তারপরে বেরোয় আসলাম, আর ভিতরে তো নানান প্রশ্ন কাজ করতেছে, কি করব, আমার ভিতরে এত আশা, আর এই আশাটা কি এই মুহূর্তে শেষ হয়ে যাবে। মামা আমারে বাইরে বের করে দিল, কিন্তু তখন আমি কিছু বলতেছি না মাকে যে মামা আসুক। ডাক্তারের কাছে কথা বললো যে কোন ডাক্তার কি দেখাবো, এই সেই বলার পরে সে দুইটা ডাক্তারের নাম বললো, মঞ্জুর মোর্শেদ স্যার আর একটা ডাক্তারের নাম। তো মামা ওইখান দিয়ে বেরোয় চলে আসলো, আসার সাথে আমার আরো দুইটা মামা গেল, ওই মামারাও বাইরে দাঁড়ানো। মাকে আগে বলে নেছে যে তুমি এটা নিয়ে মন খারাপ করবা না, টেনশন করবা না, সবই আল্লাহর ইচ্ছে, আল্লাহ দিছে, আল্লাহ আবার এটা সমাধানও করতে পারে। পরে মাকে বলল যে ওর এই সমস্যাটা ধরা পড়ছে, তো মাও চোখের পানি রাখতে পারলো না। আর আমাকে মামা যথেষ্ট ভাবে বুঝাচ্ছে যে তুমি মন খারাপ করবে না, ভেঙে পড়বে না, তুমি যত মন খারাপ করবে তোমার শরীরের প্রতি তত সমস্যা হবে, রোগটা তত বেড়ে যাবে, মনে সাহস রাখবা, বল রাখবা। পরে যে ডাক্তারের কথা বললো, ডাক্তার বসে মডার্নে ধানমন্ডি। আমি মা সহ পরের দিন মামা সহ খালু সহ ওইখানে গেলাম। তো ডাক্তার আমাকে দেখে বললো যে কি সমস্যা। পরে আমি ডাক্তারের সবকিছু খুলে বললাম, রিপোর্ট গুলো দেখালো। দেখানোর পরে আমাকে মামা আর ডক্টর মিলে বললো তুমি বাইরে যেয়ে বসো। মামাই বললো যে ডাক্তার কি বলছে, যে ও যদি আর ট্রিটমেন্ট ছাড়া আর 3 মাস থাকে তাহলে আর বাঁচবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। তা যদি ভালো ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট চালানো যায়, তাহলে হয়তো 10 জনের ভিতরে একজন আল্লাহ যদি হায়াত দেয় তাহলে বাঁচতে পারে। তো এর খরচটা ব্যয়বহুল। মামা জিজ্ঞেস করলো যে কেমন হতে পারে, কয় প্রথম 28 দিনেই 5 লাখ টাকা খরচ হতে পারে। ওহো, 5 লাখ টাকা মানে বুঝতেই পারছেন ওদের জন্য মাউন্ট এভারেস্টে ওঠার মতন অবস্থা। তো যেখানে 500 টাকা সেভ থাকেন একটা ফ্যামিলিতে, সেখানে 5 লক্ষ টাকা। এবং হোয়াট এভার রেডিও জকি অর প্রেজেন্টার, সিচুয়েশন কখনো কখনো এরকম আসে যখন আসলে কিছু বলার মতো থাকে না। আই এম অন দ্যাট সিচুয়েশন। বলেন। তারপরে মামা এটা জিজ্ঞেস করলো, মামাও টেনশনে থাকলো যে আমি যদিও সরকারি চাকরি করি কিন্তু আমারও তো ব্যাংক ব্যালেন্স নাই। এবং হি ইজ আ ভেরি অনেস্ট অফিসার। আমি জানি না মানে আমি কেন তাকে নিয়ে এটা বলছি, আমি তার সঙ্গে মাত্র একদিন দেখা হয়েছে। এত অমায়িক একটা মানুষ, কয়েক মিনিটের কথা মাত্র, এবং এত ভালো লেগেছে তাকে আমার, যে কারণে আমি তাকে সঙ্গে সঙ্গে কথা দিয়েছি আমি নিজে কথা বলবো ওনাদের সঙ্গে। মানে এতটা ভালো লেগেছে আমার খুব অল্প সময়ের মধ্যে। আর হি ইজ রিয়েলি গুড অফিসার। বলুন। তারপরে ডাক্তার জিজ্ঞেস করলো যে পুরো ট্রিটমেন্টের জন্য কত টাকা খরচ হতে পারে। 10 থেকে 12 লাখ টাকা খরচ হতে পারে। 10 থেকে 12 লাখ টাকা। তখন মামা বলল যে হায় রে, আমি এত টাকা কোথায় পাবো। ডাক্তার বলল যে যদি আপনারা আমার কাছে ট্রিটমেন্ট চালাতে চান তাহলে আসগর আলী হাসপাতালে চলে যাবেন কালকে সকালেই। ওইটা করে মামা চলে আসলো, আমাদের ওইখানে বসে কিছুই বলে নাই। আচ্ছা, মানে টাকা পয়সার বিষয় আর ওই যে কতদিন ট্রিটমেন্ট না চালালে কি হবে এটা কিছুই বলে নাই। আচ্ছা। তারপরে আসতেছে আর মাকে বলতেছে যে ওর যে সমস্যাটা হয়েছে চিকিৎসার এটা ব্যয়বহুলই হবে, তবে তোমারও পরিচিত যত লোক আছে তুমি তাদেরকে বলো, আমারও পরিচিত যত লোক আছে আমি তাদেরকে বলি, দেখি কি করা যায়, আর চলো তোমাদের বাসায় যাই করি। যে মামা ওইখানে ভর্তি করাবে, আমরা যদি রাজি না হই। বলার পরে বাসায় গেছি, বাসায় যে খালু ওইখানে তাকেও ডাকছে, ডাকার পরে সব কথা এই যেগুলো হয়েছে এই কথাগুলো আর কি তাদের বলা হয়েছে। পরে মা বলল কি যে তুমি আমারে ওই হাসপাতালে ভর্তি করবা, আমি এত টাকা কোথায় পাবো, আর মানুষের কাছে আমাকে বলতেছ। আমি বললাম মানুষে যদি আমাকে টাকাটা না দেয় তো আমি কি করব। বললো যে বাংলাদেশের তো 16 কোটি লোক আছে, একটা টাকা করে দিলেও তো অনেক টাকা হবে, আমি সবার কাছে এই বিষয়গুলো তুলে ধরবো। এটা আপনার মামা আপনাদেরকে বললো? মামা বলতেছে, এই কালিমুল্লাহ। তারপরে মা বলল যে তুমি আমাকে ওইখানে ঢুকাই দিয়ে চলে আসবা, আমার কেউ যদি খোঁজ খবর না নাও তাহলে আমি কি করব। ওইখানে বসে যদি মারা যায় তাহলে টাকা না দিলেও তো আমার মেয়েকে ছাড়বে না, তার থেকে ওইখান থেকে ওইভাবে না মারাচ্ছে, বাসায় বসে মরাটাই আরো ভালো। তো মামা চিন্তা করলো যে আমার একটা ছেলে অথবা মেয়ের যদি এরকম সমস্যা হতো তাহলে কি আমি তাকে এই টাকার অভাবে মারা যেতে দিতাম। আমি দূরসম্পর্কের মামা, চিন্তা করুন। তো আমি যেভাবে আমার জন্য তো মানুষের কাছে টাকা চাবো না, অন্য একটা অসহায় মেয়ের জন্য আমি করব। তো যেভাবে হোক আমি পথে নামবো, দেখা যাক বাকিটা কি হয়। তাহলে বললো যে তুমি সবকিছু গুছাই রাখো, আমরা সকালবেলা 7:30টার ভিতরেই বেরোয় যাব। এখানে সকালবেলা 7:30টার ভিতরেই বেরোয় গেলাম। বেরোয় যাওয়ার পরে মামা আমাদের ওইখানে ডাক্তারের সাথে কথাবার্তা বলে আমাদের ওইখানে ভর্তি করে দিয়ে আসলো। দিয়ে এসে ডাক্তার আমাকে দেখার পরে
ডাক্তার বলল যে একটা সিবি লাইন করতে হবে, গলার কাছ থেকে এখান দিয়ে নাকি সিবি লাইন করে টেস্ট করে দেখছে যে আমার প্লাটিলেট এবং ব্লাড কম। এই অবস্থায় যদি সিবি লাইনটা করে তখন রক্তক্ষরণ হয়ে আমি মারা যাব। তারপরে বলল যে তোমার মামাকে ফোন দাও যে ইমিডিয়েটলি ভাবে তোমার ব্লাড লাগবে। ওকে। তো পিজি থেকে না ঢাকা হাসপাতাল থেকে আনতে হবে এখান থেকে। তো এটা আর কমপক্ষে খরচ হবে 15,000 টাকা। প্লাটিলেটটা একজন ডোনারের গা থেকে নেবে। তারপরে মামার কাছে ফোন দিয়ে বলল যে এই কথা বলে ডাক্তার আবার মামা ফোন দিছে। পরে বলল যে হ্যাঁ এটা না হলে হবে না। বলে যে আমার কাছে তখন 1 টাকাও নাই, আমি কিভাবে ম্যানেজ করব। তারপরে তার অফিসের পরিচিত একটা লোক আসছে, মামা সব কথাগুলো খুলে বলল যে মামা ধর ধর করে ঘামতে লাগলো যে এখন এর এইখানে নিলাম, যদি সে বিনা চিকিৎসায় মারা যায় তাহলে কি অবস্থাটা হবে। পরে ওই লোকটা 15,000 টাকা দিয়ে দিল। দেওয়ার পরে আর একটা মামাকে ডোনার খোঁজার জন্য বললো, সে ডোনার খুঁজে নিয়ে পিজিতে আসছে। ওদের 6টার ভিতরে পিজি বন্ধ হয়ে যাবে, মানে ব্লাড ডোনার তার 6টার আগে ওইখানে পৌঁছাতে হবে। পরপর 3 দিন সরকারি বন্ধ। তাহলে তো প্লাটিলেটটা আস্তে আস্তে আমার কমে যাবে। 9,000-এর নিচে যখনই চলে আসবে তখন নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড ছুটবে। তো অনেক কষ্ট করে ওইখান পর্যন্ত পৌঁছাইয়ে প্লাটিলেটটা দিছে। আমার রাত্রে আইসিইউর ভিতরে নিয়ে সিবি লাইন করছে। ওদিন থেকে শুরু হলো। তখন ডাক্তার বলে গেছে যে এই ইনজেকশনটা 15 মিনিটের ভিতরে যাবে, পুরো কমপ্লিট করতে হবে। 15 মিনিট ধরে ইনজেকশন যাবে? এই সিবি লাইন থেকে দিল আস্তে আস্তে করে, স্লাইনের মতো করে, ফার্স্ট কেমোথেরাপি। তারপরে দেওয়ার পরে আমার 2 ঘন্টা পরে ঝাঁকুনি উঠছে, মানে 2-3টা কম্বল দিয়ে ঢেকে রাখছে, তারপরে ঠাইসে ধরছে, কোনো অবস্থাতে সেটা থামতেছে না। তো আমার মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আপনার সেন্স ছিল, মানে কিছুটা প্রথমে ছিল যে আমার শরীরটা ঝাঁকতেছে এরকম, কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমি জানেন না, করতে পারছি না। আল্লাহ মাফ করুক, যারা কেমো নেন এনারা যে কতটা ফাইট করেন এই ভাগ্যের সঙ্গে বেঁচে থাকার জন্য, আল্লাহ সবাইকে মাফ করুক। এই অসুখ যেন কখনো কারো না হয়। কেমোথেরাপি যে কি ভয়াবহ জিনিস। ওকে, বলুন। তারপরে ডাক্তার আসলো, সিস্টার যে ডাক্তার ডাকে নিয়ে আসলো, সব ডাক্তারগুলো হলো যে, আর ডাক্তার মামাকে বলে দিছিল যে এই 28 দিনের ভিতরে যদি সে ভালো হয় তাহলে আস্তে আস্তে ভালো হতে পারে, আর যদি তার পজিশনটা খারাপ হয়ে যায় তাহলে সে 28 দিনের ভিতরেই মারা যাবে। এটা বলে দিয়েছিল ডাক্তার? এটা বলে দিয়েছিল ডাক্তার। তো আপনি তো রিকভার করেছেন আলহামদুলিল্লাহ, আপনি তো একটা স্টেজ রিকভার করেছেন বলা যেতে পারে। 28 দিন তো পার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 2 ঘন্টা যাবত আমার ওরকম অবস্থা ছিল। আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেল, কিন্তু আমি কিছু খাইতে পারতাম না, শরীরটা অনেক দুর্বল। মাঝে মাঝে ট্রিটমেন্টের কি অবস্থা? ট্রিটমেন্টের অবস্থা তো এইবার যে রিলিজ দিছে আমাদের কোনো ব্যবস্থাই ছিল না, টাকা পয়সার কোনো ব্যবস্থাই ছিল না। কত টাকা খরচ গেছে এখন পর্যন্ত? এই পর্যন্ত 11.5 লাখ টাকা। 11.5 লক্ষ টাকা খরচ গেছে। কে ম্যানেজ করেছেন এটা? ম্যানেজ করছে মামাই করছে, কিন্তু সব আপনাদের মতন জনগণের কাছ থেকে SMS পাঠিয়ে কারোর কাছে দরখাস্ত দিয়ে এভাবে করে সে টাকাটা ম্যানেজ করছে, কিন্তু এখনো সে 2 লাখ টাকার উপরে দিন আছে। আপনার মামাই এটা করছে? দুঃসম্পর্কের যে মামা কালিমুল্লাহ, দুঃসম্পর্কের যে মামা, সে এইটা করছে। মানুষের কাছ থেকে গিয়ে যেভাবে হোক বিভিন্নভাবে হাত পেতে এগুলো তিনি সংগ্রহ করছেন আপনার ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, এবং এগুলো দিয়ে আপনার ট্রিটমেন্ট চলছে? এইগুলো দিয়েই আমার ট্রিটমেন্ট চলছে। এখন কোনো উপায় না পেয়ে মামি বলতেছে যে হায় রে কি করব, এখন তো আরো 1 ধাপ বাকি আছে ওর ট্রিটমেন্টের। আরেক ধাপ কোনটা? এইটা 4র্থ ধাপ। মানে কতগুলো ধাপ লাগবে আপনার এরকম ট্রিটমেন্টের? 4 ধাপের কথা বলছে। 3 ধাপ কমপ্লিট হয়ে গেছে, শুধু আরেকটা ধাপ বাকি আছে। হ্যাঁ, প্রথম অবস্থায় আমার এরকম অবস্থা হয়েছিল, চুল তো পড়ে গেছে, তারপরে চোখের ভিতরে রক্ত, ব্লাড, এমন অবস্থা হয়েছিল যে গলা দিয়ে আমি বমি করি, গলা দিয়ে শুধু তাজা রক্ত বেরোয়, এরকম অবস্থা। 3টা ধাপে আপনার প্রোগ্রেস কি? আপনার কি ডেভেলপমেন্ট হয়েছে? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছেন যে 4র্থ ধাপ যদি সে হয়, তারপরে আমরা আরেকটা বোন মেরু টেস্ট করব, তখন দেখা যাবে যে কোন অবস্থায় আছে। 4র্থ ধাপের জন্য আপনার কি করতে হবে? এখন থেকেও যেরকম করা হয়েছে এখনো সেরকম। ওই আবার সে কেমোথেরাপি দেবে? কত টাকার দরকার আপনার এই ট্রিটমেন্ট এখন করার জন্য? ফুল এটা তো শিওর দিয়ে বলা যাবে না, তারপরেও 3 লাখ টাকার উপরে লাগবে। 3 লাখ টাকার উপরে লাগবে ট্রিটমেন্টের জন্য? ঠিক আছে, উনি নাম্বার ঠিক বলেছে? 3 লাখ টাকার মতো? আপনি তো জানেন বোধহয়। এখন সেটি আমি তো লেখাপড়া জানি না, আমি কিছু বুঝিনি। ওই ভাই সবকিছু করে। 2 লাখ টাকা তো দেনা আছে। আচ্ছা, আরো 3 লক্ষ টাকার মতো লাগবে। 3 লক্ষ টাকার বেশি যাইবে।
কারণ এই যে বন মেরু রিপোর্ট, এই রিপোর্ট, সেই রিপোর্ট দিত। মানে এখনো 4-5 লক্ষ টাকার ধাক্কা হ্যাঁ, আপনাদের, এখনো 4-5 লাখ টাকার ধাক্কা আছে। এবং সেটা আপনার এই মামা একা একাই ফাইট করে যাচ্ছেন এটা ম্যানেজ করার জন্য। ফাইন, তাওয়াক্কাল তো আল্লাহ। আমরাও আজকে থেকে যুক্ত হলাম এবং আমার মনে হয় হ্যালো 8920 লিসনাররাও যুক্ত হলেন। লেটস সি, আমরা হ্যালো 8920 তে এখন পর্যন্ত প্রাউডলি বলতে পারি যেখানে অনেক মানুষ এসেছেন, জীবনের গল্প বলেছেন, সাহায্যের হাত পেতেছেন এবং আমরা হাত বাড়িয়ে দিয়েছি। কোনো সময় আমরা পারিনি, যে সাহায্য এসেছে সেটা আসলে সাহায্য ঠিকই ছিল, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কোনো সময় আমরা সাকসেস হয়েছি এবং এটা আমাদের খুব খুব গর্ব ভরে বলতে ইচ্ছা করে। এগুলো আসলে খুব সাধারণ মানুষের সাহায্য। কি বলার আছে আকলিমা, শেষের দিকে এসে একটা কঠিন প্রশ্ন করি আপনাকে। আমি জানি প্রশ্নটা করা অন্যায়, তারপর আমি করতে চাই আপনাকে, কারণ ইদানিং এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমাকেও খুব ভাবায়। পৃথিবীতে জন্মেছি মানেই আমাদেরকে মৃত্যুর স্বাদ পেতেই হবে, কিন্তু ওই মৃত্যু ব্যাপারটাকে ফিল করা যায় না যতক্ষণ পর্যন্ত নিকটাত্মীয় বা কাছের কেউ না মারা যায়। আমি জানি আমার বাবা যেদিন মারা গেলেন, আমি যেদিন খবর পেলাম, আমার দাদি যেদিন মারা গেছেন, সেদিন আমি সত্যি সত্যি ফিল করতে পেরেছি না একদিন আমাকে চলে যেতে হবে এভাবেই। কিন্তু যখন আমি শুনলাম আমার বাবা মারা গেছেন, তারপরে আমার কাছে সবসময় মনে হতো, ইভেন আমার এখন এটা মনে হয় যে কোনো একদিন আমি থাকবো না। এই হ্যালো 8920 হয়তো বা আমার জীবনের শেষ অনুষ্ঠান, এমনও হতে পারে আল্লাহ চাইলে। আমরা তো অনিশ্চিত কবে যাব, কিন্তু আপনার সামনে তো সিস্টেম এমন হয়ে গেছে, যদি সবকিছু ফেল করে তাহলে নিশ্চিতভাবেই আপনাকে মৃত্যু মেনে নিতে হবে। এই জিনিসটা ব্যক্তিগতভাবে আপনি কখনো ফিল করেন? ফিল করলে আপনার ভিতরে ফিলটা কি হয়? তখন আমার খুব খারাপ লাগে, আবার খারাপ লাগে না এই জন্যই যে আল্লাহ যেটা করে সেটা তো খুব ভালোর জন্যই করে, তাই নিশ্চয়ই আল্লাহ আমাকে এরকম একটা সমস্যা দিছে, ভবিষ্যতে কোনো ভালো হবে সেই কারণে। আর মানুষ তো মরণশীল, একদিন তো মরতেই হবে। আবার খারাপও লাগে যে আমি এত স্বপ্ন দেখছি, কিন্তু সেই স্বপ্নগুলো আমার সব বিনিশেই শেষ হয়ে যাচ্ছে। একা একা যখন থাকি তখন মনের ভিতরে অনেক খারাপই লাগে। আমরা এতগুলো মানুষ মিলে একজন মানুষের স্বপ্নকে হেরে যেতে দিতে